কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ঠিকঠাক মতো স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ এবং আমরা ঠিকঠাকভাবে ঠিকঠাক গ্রুপে আশা করি লাইভে আছি। তো ফেসবুক এবং ওয়েব অ্যাপ দুই জায়গায় থেকে লাইভে আছি। ওকে, ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়ের পঞ্চম ক্লাস। তো এর আগে অর্থাৎ চতুর্থ ক্লাসে আমরা তাপগতীয় চারটা প্রক্রিয়া, এই চারটা প্রক্রিয়া সম্পর্কে জানছিলাম এবং এই চারটা প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কীভাবে হিসাব করতে হয় সেই জিনিসটা আমরা দেখছিলাম। তো আমরা দুইটা মোলার আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করছিলাম। একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা CV দিয়ে প্রকাশ করি, আর একটা হচ্ছে স্থির চাপে বা সমচাপে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা CP দিয়ে প্রকাশ করি। এবং একটা 2 মার্কের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আলোচনা করছিলাম, প্রশ্নের উত্তর আলোচনা করছিলাম। সেটা হচ্ছে সিপি কেন CV থেকে বড়, হোয়াই CP ইজ গ্রেটার দেন CV। তো এই প্রশ্নের উত্তর সুন্দর করে আমরা আলোচনা করছিলাম এবং এই ব্যাপারটা ভালো করে বোঝার জন্য লাস্টে পাজি এবং ভালো এরকম একটা উদাহরণ দিয়েও কিন্তু দেখাইছিলাম, তাই না? তো আশা করি তোমরা প্রথম থেকে এই যে চারটা ক্লাস, এই চারটা ক্লাস একেবারে সিরিয়ালি 1 2 3 4 এভাবে ক্লাসগুলো শেষ করছো। ক্লাস কিন্তু একেবারে হুটহাট করে এসে 4 নম্বর 5 নম্বর ক্লাসে হাজির হইলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। একেবারে সিরিয়ালি কিন্তু তাপগতিবিদ্যা অধ্যায়গুলো ক্লাসগুলো করতে হবে। এক ক্লাসের সাথে তার পরবর্তী ক্লাস এটার কিন্তু মিল থাকে, এটার কিন্তু একটা সিকোয়েন্স থাকে। তো সিকোয়েন্স ব্রেক করলে কিন্তু তুমি আসলে এই অধ্যায় পড়ে কোনো মজা পাবে না, ঠিক আছে? এবং কঠিনও লাগবে এই অধ্যায়, ঠিক আছে? এই অধ্যায়টা খুবই মজার অধ্যায়, অনেক সূত্র আছে, বাট সূত্রগুলো অনেকটা গুগলির মতো, ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করতে গেলে এই সূত্রটা খাটাইতে হবে, সেই জিনিসটা বুঝতে পারাটা অনেকটা ওই যে গুগলি সলভ করার মতো। তো আমরা এখনও তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড ম্যাথগুলো কিন্তু করা শুরু করি নাই। আমরা প্রথমে সূত্রগুলো আগে আনতেছি, সূত্রগুলো আমরা রেডি করব, সুন্দর করে তাকে তাকে সূত্রগুলো সাজাবো, দেন তারপরে আমরা ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। কারণ এমন কিছু ম্যাথ প্রবলেম আছে যে প্রবলেমগুলো সলভ করতে গেলে আসলে মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড যাবতীয় যত সূত্র আছে সবই আসলে জানা লাগবে, ঠিক আছে? একটা ম্যাথের কয়েকটা স্টেপ বা ধাপ থাকতে পারে। ধরো প্রথমে সম আয়তন থাকলো, তারপরে সমচাপ থাকলো, তারপরে সমষ্ণ থাকলো, রুদ্ধতাপীয় থাকলো, এরকম একটা ম্যাথেই 4টা বা 2টা তাপগতীয় প্রক্রিয়া পরপর থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সবগুলো তাপগতীয় প্রক্রিয়া ভালো করে বুঝে সূত্রগুলো জেনে দেন আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা গত ক্লাসে যেহেতু আমরা সিপি এবং CV শিখছিলাম, তাই তো? তো আজকে আমরা গ্যাসের ক্ষেত্রে সিপি এবং CV কিভাবে হিসাব করতে হয় এটা একটু দেখব এবং আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে গ্যাসের অন্তঃস্থ শক্তির হিসাব। এখন তোমার মনে হতে পারে, ভাই আমরা গ্যাসের অন্তঃস্থ শক্তির হিসাবটা তো করছিলাম, গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তনের হিসাবটা তো আমরা করছিলাম না? অন্তঃস্থ শক্তিকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইউ দিয়ে। অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি? ডিইউ। ডিইউ ইকুয়াল টু কি ছিল? F/2 nRdt। ভাই পরিবর্তন তো আমরা হিসাব করছি, অন্তঃস্থ শক্তির পরিবর্তন, হ্যাঁ হিসাব আমরা করছি, বাট আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তনের আরেকটা সূত্র আনবো এবং ওই সূত্রটা থেকে আমরা কোনো একটা গ্যাসের জন্য CV কত হবে বা CP কত হবে এটা আমরা হিসাব নিকাশ করতে পারবো। তাহলে সুন্দর করে তুমি হেডিংটা লিখো, গ্যাসের অন্তঃস্থ শক্তির রাশিমালা। গ্যাসের অন্তঃস্থ শক্তির রাশিমালা। গ্যাসের অন্তঃস্থ শক্তির রাশিমালা। একটা আদর্শ গ্যাস ভর্তি পিস্টনযুক্ত সিলিন্ডার আছে। এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। এবার আমরা কি করব? এই গ্যাস সিলিন্ডারের গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করব। ভাই বলো তো, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করতে পারবো যখন কিসের পরিবর্তন হবে? কোন তাপগতীয় চলকটার? তাপমাত্রার। অন্তঃস্থ শক্তি কার উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর। তো অন্তঃস্থ শক্তির পরিবর্তন আমরা তখনই হিসাব করতে পারবো যখনই তাপমাত্রার পরিবর্তন হবে। তাপমাত্রার যদি পরিবর্তন না হয়, অর্থাৎ ডিটি যদি 0 হয়, তাহলে ওই গ্যাসের অন্তঃস্থ শক্তির কি কোনো চেঞ্জ হবে? না। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তনও থাকবে 0। তা আমরা চাই অন্তঃস্থ শক্তির পরিবর্তন হোক, তাহলে অবশ্যই টেম্পারেচারটা চেঞ্জ করতে হবে। টেম্পারেচার সেম রাখলে হবে না। টেম্পারেচার সেম থাকা মানে সমষ্ণ,
সমষ্ণতে থাকলে হবে না, উষ্ণতা সমান থাকলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না। আমরা তো অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা হিসাব করতে চাই, তাহলে তার জন্য টেম্পারেচারে পরিবর্তন হতে হবে। তাহলে সমষ্ণ সিলেবাস থেকে বাদ, ঠিক আছে, সমষ্ণ বাদ। সমচাপ থাকলো, সম আয়তন থাকলো, রুদ্ধতাপীয় থাকলো। এবার আমরা চাইতেছি যে এই গ্যাসের ভিতরে আমরা ঢুকবো না। ভালো করে আমার কথা বুঝো। তুমি যদি বলো যে ভাই গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন তো খুবই সহজ, এই যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করা তো আমরা জানি। অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করবো ডিইউ, এটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 2 এনআর ডিটি। আমি তোমার সাথে একমত। এখানে কয় মোল গ্যাস আছে? ধরো এন মোল গ্যাস আছে, এটা তুমি জানো। এন মোল গ্যাস আছে, এন মোল আদর্শ গ্যাস রাখা আছে, এটা তুমি জানো। আর এর মান তোমার জানা। তাপমাত্রার পরিবর্তন ডেলটি, তাপমাত্রার পরিবর্তন কত হইল সেটা আমাদের জানলে আমরা গ্যাসের অন্তঃস্থ শক্তি পরিবর্তন হিসাব করতে পারবো। বাট আর একটা জিনিস আমাদের জানা লাগবে, বলো তো কি? এফ এর মানটা আমাদের জানা লাগবে। এফ কি? এফ হচ্ছে গ্যাসের স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এক পারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম এফ এর মান 3। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন তার জন্য ডিগ্রি অফ ফ্রিডম এফ এর মান 5। আর বহু পারমাণবিক কোনো গ্যাস হলে তার জন্য এফ এর মান হচ্ছে 6। তাহলে দেখো, আমি তোমার এখন একটা কথা বলতেছি, তুমি ভালো করে যাচাই বাছাই করো কথাটা সত্যি কিনা। এই গ্যাসের অন্তঃস্থ শক্তি হিসাব করতে গেলে ভিতরে কি গ্যাস আছে এটা তোমার জানা লাগবে, না হলে তুমি পারবা না। বলো সত্যি কি মিথ্যা? যে অফকোর্স সত্যি। ভিতরে কি গ্যাস আছে বা কি প্রকৃতির গ্যাস আছে? এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক, এটা অ্যাটলিস্ট জানতে হবে। তাহলে তুমি এফ এর মান জানবা, আর এফ এর মান জানলেই এই সূত্র দিয়ে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা হিসাব করতে পারবা। তার মানে তোমার গ্যাসের ভিতরে জানা লাগবে, এই সিলিন্ডারের ভিতরে কি গ্যাস আছে সেই গ্যাসের প্রকৃতিটা জানা লাগবে। তাহলে তুমি অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা হিসাব করতে পারবা। আমার কথা কি বুঝলা? এইবার আমি বলতেছি ভিতরে কি গ্যাস আছে এইটা আমি তোমাকে বলবো না, কি প্রকৃতির গ্যাস আছে বলবো না। তাহলে কি তুমি গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা হিসাব করতে পারবা? এবার তুমি যদি এই সূত্র নিয়ে পড়ে থাকো তাহলে তোমার মনে হবে যে না ভাই হবে না, এই সূত্র দিয়ে যদি অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করতে হয় তাহলে অবশ্যই এফ এর মান জানা লাগবে। এফ মানে ডিগ্রি অফ ফ্রিডম, তার মানে গ্যাসটা কোন প্রকৃতির, কি গ্যাস অবশ্যই জানতে হবে। এটা যদি না জানি অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করতে পারবো না। তো আমি তোমাকে এখানে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জটা হচ্ছে কি গ্যাস বা কি প্রকৃতির গ্যাস আমি তোমার বলবো না। তাহলে তুমি কি অন্য কোনোভাবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করতে পারবা? একটু বুদ্ধি খাটাও। আমার প্রশ্নটা তো বুঝছো। আমি তোমাকে এফ এর মান বলবো না, কি গ্যাস কি প্রকৃতির গ্যাস বলবো না। তাহলে তুমি অন্য কোনোভাবে তুমি কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করতে পারবা? একটু চেষ্টা করলেই কিন্তু পারবা, পারবা। একটু বুদ্ধি খাটাইলেই তুমি অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করতে পারবা। যে ঠিক আছে আমরা এই সূত্র দিয়ে করতে চাই না, কি প্রকৃতির গ্যাস ধরো এটা জানি না, এফটা অজানা, এফ আমাদের জানা নেই, এফটা অজানা, সুতরাং আমরা ডিইউ বের করতে পারছি না। এফ না জানা সত্ত্বেও কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করা সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব। বলো তো কিভাবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে। দেখো আমি তো এই সিস্টেমে তাপ দিব, তো আমি এই সিস্টেমে তাপ দিব, সেই তাপের কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি এবং কিছু অংশ কৃতকাজ হবে, তাই না? কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি এবং কিছু অংশ কৃতকাজ হবে, তাই তো? এমন কোন একটা কাজ করা যায়, আমি তাপ শক্তি যা দিব, ধরো আমি এই সিলিন্ডারের গ্যাসে তাপ শক্তি দিলাম 10 জুল, দিলাম 10 জুল, 10 জুলে অন্তঃস্থ শক্তি। বলো তো একটা ওয়ে আছে না? ওয়ে আছে, কিন্তু বাইরে থেকে তুমি ভিতরে ভিতরে ঢুকবা না, সিলিন্ডারের ভিতরে জানবা না, বাইরে থেকে, বাইরে থাকো, বাইরে থেকে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই যাবে, কারণ বাইরে থেকে আমি তাপ দিব, তাপ দিলে টেম্পারেচার বাড়বে, বাড়লে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে। তো বাইরে থেকে আমি যে তাপ দিব সেটা অন্তঃস্থ শক্তি। এখন তুমি বলতে পারো না ভাই সেটা তো অন্তঃস্থ শক্তি না, আপনি বাইরে থেকে যে তাপ দিবেন সেটা অন্তঃস্থ শক্তি প্লাস কাজ। তা আমি বললাম না, আমি এমন ভাবে বাইরে থেকে তাপ দিব, যা দিব সেটাই অন্তঃস্থ শক্তি। বলো হবে কিনা? আমি বাইরে থেকে তাপ দিব, যা দিব সেটাই অন্তঃস্থ শক্তি। সম্ভব? বুদ্ধি খাটাও, চালাকি, গুগলি খাটাও, খাটাও, মাথায় চিন্তা করো। আমি বাইরে থেকে তাপ দিব, যা দিব সেটাই অন্তঃস্থ শক্তি হবে। এটা কি করা যায়? তাইলে দেখো আর কোনো মনে কোনো ঝামেলা নেই,
যা দিব তাই অন্তস্থ শক্তি, যা দিব তাই অন্তস্থ শক্তি। 10 জুল দিলাম, 10 জুলই অন্তস্থ শক্তি। ইয়েস হয় যদি তুমি স্থির আয়তনে তাপ দিতে পারো। বলো বুঝছো? স্থির আয়তনে তাপ দিলে কি হবে? পিস্টনটা উপরে উঠবে না, নিচেও নামবে না। স্থির আয়তন, আয়তনের কোনো পরিবর্তন হবে না, ডিভি হবে 0। আয়তনের পরিবর্তন যদি না হয়, কৃত কাজও হবে 0, কোনো কাজ হবে না। তাহলে সরবরাহকৃত তাপ শক্তি ডিকিউ পুরাটাই অন্তস্থ শক্তি ডিইউতে খরচ হবে। তাহলে আমি বাইরে থেকে তাপ দিলাম কত? ধরো 10 জুল। ওকে, যেহেতু কাজ নেই তাহলে অন্তস্থ শক্তিও বাড়বে কত? 10 জুল। হলো, অন্তস্থ শক্তির পরিবর্তন হিসাব করা গেল না? বাইরে থেকে আমি তোমাকে জিজ্ঞেস করলাম বাইরে থেকে কত তাপ দিছো, তুমি বলো ভাই 10 জুল। ওকে, অন্তস্থ শক্তির পরিবর্তন ওটাই সম আয়তনে যদি তুমি তাপটা দিতে পারো। তাহলে সিলিন্ডারের মধ্যে কোন গ্যাস আমার জানাই লাগলো না। বাইরে থেকে যা দিলাম সেটাই অন্তস্থ শক্তি, যদি আমি পিস্টনটাকে সুপারগুলো আঠা দিয়ে লাগাই দিই। পিস্টনটাকে উঠতে দিব না, নামতে দিব না, পিস্টনটাকে ওখানে লাগানো থাকবে। তাহলে বাইরে থেকে আমি যা দিব সেটাই পুরোটাই অন্তস্থ শক্তির পরিবর্তনে খরচ হবে। বুঝতে পারছো? তাহলে ডিকিউটাই ডিইউ হবে, ডিকিউটাই অন্তস্থ শক্তি হবে। তাহলে তুমি আমাকে বলো, তাহলে কোন প্রক্রিয়ার ক্ষেত্রে যা তাপ শক্তি আমি সরবরাহ করব পুরাটাই অন্তস্থ শক্তি হবে? কোন প্রক্রিয়ায়? সম আয়তন প্রক্রিয়া। তাহলে আমি ওই প্রক্রিয়ায় কাজটা করব, হিসাবটা ওই প্রক্রিয়াতেই করব। তাহলে এই যে সিলিন্ডারে যে তাপগতীয় প্রক্রিয়াটা আমরা খাটাবো সেটা কোন প্রক্রিয়ায়? সম আয়তন প্রক্রিয়ায়। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করে ভাই সমচাপ না কেন? সমচাপ হইলে 10 যদি এখানে দিই, 10 যদি ডিকিউ হয় তাহলে কিছু ডিইউ হবে, কিছু কৃত কাজ হবে। দেখো গত ক্লাসে খাতা উল্টাও, তাহলে এখানে হবে 4, এখানে হবে 6। তখন আমি কি বলতে পারবো যা আমি দিলাম পুরাটাই অন্তস্থ শক্তি তা কি হলো না? কিছু তো কাজ হয়ে গেছে। তো এই কারণে আমি এটা সিলেক্ট করছি। অনেকে বলতে ভাই রুদ্ধতাপীয় নিলেন না কেন? এই রুদ্ধতাপীয়তে তাপ দেওয়া লাগে? রুদ্ধতাপীয়তে কি তাপ আমার দেওয়া লাগে? তাপ তো দেওয়াই লাগে না। আমি বলছি বাইরে থেকে হিসাব করতে হবে, অর্থাৎ যা তাপ দিব সেটাই অন্তস্থ শক্তি হইতে হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ তো 0, ডিকিউই তো নাই। বুঝছো না? তাহলে কোন প্রক্রিয়ায় বলো? সম আয়তন প্রক্রিয়ায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনফিউশন। ঠিক আছে, যে কেন সম আয়তন প্রক্রিয়া? কারণ সম আয়তন প্রক্রিয়ায় কাজ শূন্য, যা তাপ শক্তি সরবরাহ করবো পুরাটা অন্তস্থ শক্তির পরিবর্তনে খরচ হবে। তাহলে আমি সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিডাব্লিউ 0। তাহলে অন্তস্থ শক্তি ডিইউই হবে ডিকিউ। এবার এই ডিকিউ এর মানটা হিসাব করা যায় কিনা? হ্যাঁ যায়। কোন প্রক্রিয়ায়? সম আয়তন প্রক্রিয়ায়। সম আয়তন প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপ সিবি এর সূত্র কি? ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। তাহলে অতএব ডিকিউ কত? এন সিভি ডিটি। ডিকিউ দেখো, ডিকিউ মানে কি? এন সিভি ডিটি বসে দাও। তাহলে অতএব অন্তস্থ শক্তির পরিবর্তনের আরেকটা সূত্র আজকে আমরা পাইলাম, দ্যাট ইজ এন সিভি ডিটি। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনের দুটো সূত্র আমরা জানি, একটা হচ্ছে F/2 এনআর ডিটি, আর একটা হচ্ছে এন সিভি ডিটি। এখান থেকে আমরা এবার সিভি হিসাব করব। কিভাবে? এই দুইটা সূত্রকে এক জায়গায় করো। দেখো ডিইউ ইকুয়াল টু F/2 এনআর ডিটি, আবার এই ডিইউ ইকুয়াল টু এন সিভি ডিটি, F/2 এনআর ডিটি। ডিটি ডিটি কাটাকাটি, এন এন কাটাকাটি। তাহলে অতএব সিভি ইকুয়াল টু এই যে এফ ডিভাইডেড বাই 2 ইন্টু আর। তাহলে সিভি হিসাব করার সূত্র, যেমন আমি তোমাকে যদি বলি অক্সিজেন গ্যাসের জন্য সিভি এর মান কত, ক্যালকুলেটর ধরো। অক্সিজেন গ্যাসের জন্য সিভি এর মান হবে, অক্সিজেন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম দ্বিপরমাণবিক গ্যাস, এফ এর মান 2, সরি 5। তাহলে 5/2 গুণ আর এর মান 8.31, তাহলে 20.775। ঠিক আছে, 20.775 জুল পার কেজি পার কেলভিন। এটাই অক্সিজেন গ্যাসের সিভি এর মান। অক্সিজেন কেন? যে কোনো দ্বিপরমাণবিক গ্যাসের। যদি বলি এক পরমাণু গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত, এফ এর মান 3 বসাও, তাহলে 3 ডিভাইডেড বাই 2 ইন্টু আর। এভাবে তুমি এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক যে কোনো গ্যাসের সিভি বের করতে পারবা। তাহলে মোলার আপেক্ষিক তাপ বের করে আমরা শিখে গেছি। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে আমরা হিসাব নিকাশটা বুঝলাম, অন্তস্থ শক্তির হিসাব, সিবি এর হিসাবটা বুঝলাম।
এবার আসো এই সিভি আর সিপি এর মধ্যে না একটা সম্পর্ক আছে। গত ক্লাসে আমরা কি বলছিলাম, সিপি সিভি থেকে বড়, ভালো কথা। তো প্রশ্ন হচ্ছে কত বড়, কত বড় সিপি এর মানটা সিভি থেকে কতটুকু বেশি, তো সেইটা আমরা একটু দেখব। তাহলে হেডিং লিখো সিপি ও সিভি এর সম্পর্ক, সিপি ও সিভি এর সম্পর্ক। এবার চিন্তা করো, এবার সূত্রের মধ্যে সিপি কেও আনতে হবে, সিভি কেও আনতে হবে, ঠিক আছে। সিভি তো একটু আগেই আমরা দেখলাম, সম আয়তনের জন্য হিসাব আসলো। এবার খুব ভালো করে বুঝবা, সিলিন্ডার, এই সিলিন্ডারে আদর্শ গ্যাস রাখা আছে, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। ভাই আমি চাই এবার সিপি আনতে, তাহলে তুমি আমাকে বলো সিপি কি রুদ্ধতাপীয়তে? সিপি সিপি রুদ্ধতাপীয়? নো। সমষ্ণ? নো। তো কিসে? সমচাপে। তো আমরা চাই সিপি এবং সিবি তাদের মধ্যে একটা সম্পর্ক। মেইন কথা হচ্ছে আমার সিপি লাগবে এবার, তাহলে সমচাপ প্রক্রিয়ায় গিয়ে দেখি তো কি হয়। তাহলে আমরা দেখি সমচাপ প্রক্রিয়ায় গিয়ে দেখি কি হয়। সমচাপে, ঠিক আছে, সমচাপ প্রক্রিয়ায়, সমচাপে কিন্তু পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট থাকবে। তো সমচাপ প্রক্রিয়ায় এই সিস্টেমে আমরা ডিকিউ তাপশক্তি সরবরাহ করলাম। ডিকিউ তাপশক্তি সরবরাহ করলে তাপমাত্রা চেঞ্জ হলো, উষ্ণতার চেঞ্জ হলো, উষ্ণতা T1 থেকে T2 হলো, উষ্ণতা T1 থেকে বেড়ে T2 হলো, তাপমাত্রার পরিবর্তন হলো, ফলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হলো ডিইউ। এবার যেহেতু সমচাপ, তাহলে সমচাপে পিস্টন বলো সরবে নাকি সরবে না? সমচাপে অবশ্যই পিস্টন মুভ করবে, কারণ পিস্টন যদি এখানে থাকে তাহলে সেটা সম আয়তন হয়ে যাবে। তো সমচাপ আমি তোমার একটু বুঝাই, আগেও বুঝাইছি, আজকেও আবার বলতেছি, তুমি যখন তাপ দিবা তখন ভিতরে গ্যাসটা T1 থেকে T2 তাপমাত্রায় উন্নীত হবে, অর্থাৎ গ্যাস উত্তপ্ত হবে, গ্যাসের অণুগুলো ছোটাছুটি করবে, ভিতরে প্রেশারটা বাড়বে। যখনই প্রেশার বাড়বে তখনই আস্তে করে পিস্টনকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে পিস্টনটা সরে উপরে উঠে যাবে, আর পিস্টন উপরে উঠে গেলেই, পিস্টনটা উপরে উঠে গেলেই প্রেশারটা আবার মিনিমাইজ হয়ে আগের সমান হয়ে যাবে। তাহলে পিস্টনকে সরতেই হবে যদি প্রেশারটা কনস্ট্যান্ট রাখতে হয়, পিস্টনকে উপরের দিকে সরতে হবে যদি প্রেশারটা কনস্ট্যান্ট রাখতে হয়। তাহলে এই যে আয়তনের পরিবর্তন ডিভি এবং তার জন্য কৃত কাজ ডিডব্লিউ। ওকে, তাহলে কোন প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া, পি কনস্ট্যান্ট। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ওকে, এবার কিন্তু কেউ জিরো না, কেউই জিরো না। তাপমাত্রা পরিবর্তন হচ্ছে মানে অন্তঃস্থ শক্তি থাকবে, অন্তঃস্থ শক্তি পরিবর্তন হবে। আমি তাপশক্তি সরবরাহ করতেছি, কাজ হবে, আয়তনে পরিবর্তন হয়েছে। এবার সবাই থাকবে, আমরা চাচ্ছি সিপি আর সিভি এর সম্পর্ক। এবার সবাই একটু নড়ে চড়ে বসো, নড়ে চড়ে বসে এবার একটু বোর্ডে তাকাও। দেখো এই যে ডিকিউ, বলো তো এই ডিকিউ, এই যে সরবরাহকৃত তাপশক্তি, এটা কোন প্রক্রিয়ায় সরবরাহকৃত? বলো এটা কোন প্রক্রিয়ায়? লেখা বাদ দিয়ে সবাই তাকাও, কোন প্রক্রিয়ায়? সমচাপে, সমচাপে সরবরাহকৃত তাপশক্তি, সমচাপে সরবরাহকৃত তাপশক্তি, তাই না? আচ্ছা, তাহলে সিপি ইকুয়াল টু আমরা জানি ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। তাহলে ডিকিউটা, এই যে সিপি নিছি, তাহলে ডিকিউটা হচ্ছে সমচাপে সরবরাহকৃত শক্তি। তাহলে অতএব ডিকিউ ইকুয়াল টু কত? এন সিপি ডিটি। বুঝলা? এই যে সরবরাহকৃত তাপ শক্তিটা ডিকিউ কোন প্রক্রিয়ায়? সমচাপে। ওকে, তাহলে সিপি ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। ডিকিউ কোন প্রক্রিয়ায়? সিপি নিছি না, তাহলে সিপি নিছি, তো তাহলে ডিকিউটা কি? সমচাপে সরবরাহকৃত তাপ শক্তি। তাহলে ডিকিউ সমান সমান এন সিপি ডিটি। তাহলে এখানে বসাই এন এন সিপি ডিটি। ওকে, ডান। অন্তঃস্থ শক্তির পরিবর্তন, অন্তঃস্থ শক্তির পরিবর্তন, ভালো করে এই জায়গাটা বুঝবা। অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র কি? অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র দুইটা, এন সিভি ডিটি, এফ বাই টু এন আর ডিটি। এবার দেখো এইখানেই তোমার ঝামেলাটা, তাকাও, পড়ে থাকো, পড়ে থাকো। আমি এখানে লিখলাম এন সিভি ডিটি, এটা লিখলে অনেকের মাথায় হাত, হ্যাঁ ভাই এটা কি লিখলো? এটা এন সিভি ডিটি কেমনে আসলো? সিভি তো সম আয়তনে, ভাই তো লিখছে সমচাপে, তাহলে সমচাপে এখানে সিভি কেন লিখলো? বুঝছো? এই প্রশ্ন আসছে তোমার মনে? প্রশ্ন আসছে মনে? অনেকের প্রশ্ন আসে না। আচ্ছা দেখো, ডিইউ ইকুয়াল টু আমি লিখবো এন সিভি ডিটি। কেন? এই যে ডিইউ এর সূত্র,
অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র। এই যে আমি লিখলাম এনসিভিডিটি, এটা লিখলে অনেকের প্রশ্ন, হাই ভাই সিভি কেন লিখলো? সিভি তো সম আয়তনের জন্য, এটা তো সমচাপের কথা বলতেছে, তো সমচাপে কেন ভাই আপনি এটা লিখবেন? সমচাপে তো এটা লেখা যাবে না। তো অনেকের কথা হচ্ছে এইটা। ওকে, তুমি আগে এটা ভাবো, নিজে নিজে উত্তর খোঁজার চেষ্টা করো, আমি তোমার উত্তর পরে দিব। নিজে নিজে উত্তর খোঁজার চেষ্টা করো, লেখা যাবে কিনা। উত্তর হচ্ছে অফকোর্স লেখা যাবে, অবশ্যই লেখা যাবে। কি লেখা যাবে? এন সিভিডিটি লেখা যাবে। আর কেন ভাই? আচ্ছা, এন সিভিডিটি এটা কি আমি ডিকিউ সমান সমান লিখছি? না। কি সমান সমান লিখছি? ডিইউ সমান সমান অন্তঃস্থ শক্তির পরিবর্তন সমান সমান লিখছি, তাই না? অন্তঃস্থ শক্তির পরিবর্তন, ভালো করে শোনো, যে প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা হোক না কেন, যে প্রক্রিয়ায় হোক না কেন, সূত্র এনসিভিডিটি এটা থেকে তুমি নাড়াইতে পারবা না তো। ঠিক আছে, যাদের মনে হচ্ছে না ভাই সিভি তো সম আয়তনের জন্য, না, সিভিটা অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা এটা আমি যে কোনো ক্ষেত্রেই এনসিভিডিটি লিখতে পারি। সমচাপে, সম আয়তনে, সমষ্ণতে তো অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না, ওটা বাদ। রুদ্ধতাপীয়তে যে কোনো জায়গায় লিখতে পারি। কেমনে লিখতে পারি? এদিকে তাকাও, দেখো, আমরা এমন প্রক্রিয়া খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে প্রক্রিয়ায় ডিকিউটাই ডিইউ কোনো কাজ হবে না। তো ভাবছিলাম কাজ হবে না, তাহলে সম আয়তন, সম আয়তনে কাজ হয় না, সম আয়তনে কাজ হবে না, DW0। তো তখন সরবরাহকৃত তাপশক্তিটাই পুরাটাই কার ঘাড়ে যাবে? অন্তঃস্থ শক্তির ঘাড়ে যাবে। তাহলে সেই অন্তঃস্থ শক্তি ডিইউ সমান সমান ডিকিউ। আমরা কিন্তু এনসিভিডিটি এটা ডিইউ সমান সমান বসাইনি, আমরা এনসিভিডিটি এটা কিন্তু ডিকিউ সমান সমান বসাইছি। দেখো, ডিকিউ সমান সমান বসাইছি, এবং আমরা দেখতেছি আরে এখানে তো ডিইউ আর ডিকিউ তো সেম। তো এই কারণে ডিইউ সমান সমান এন সিভিডিটি হয়েছিল। এইবার দেখো, সিভি তো একটা কনস্ট্যান্ট মান। সিভি কি? একটা কনস্ট্যান্ট মান। যে কোনো গ্যাসের জন্য সিভি এর মান একটা ফিক্সড মান। এই যে সিভি ইকুয়াল টু F/2R না? তো তুমি দ্বিপারমাণবিক গ্যাস বলো, বহুপারমাণবিক বলো, এক পারমাণবিক গেলো, একটা নির্দিষ্ট প্রকৃতির গ্যাসের জন্য এফ এর মান একটা নির্দিষ্ট মান না? তাহলে সেই প্রকৃতির গ্যাসের জন্য সিভি এর মান সবসময় একই থাকবে না? বলো, সবসময় একই থাকবে না? তাহলে সিবি এখানে কি হিসাবে বসতেছে? সিবি এখানে একটা ধ্রুবক হিসাবে বসতেছে, এখানে সম আয়তনের জন্য বসতেছে না, এখানে ধ্রুবক হিসাবে বসতেছে। যে প্রক্রিয়া হিসাব করো না কেন, অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র এনসিভিডিটি। এবার যদি তোমার মনে তারপরেও কনফিউশন থাকে, বড় হইলে দেখবা কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে? তারপরেও যদি কনফিউশন থাকে, ওকে ঠিক আছে আমি লিখবো না এটা, তা আমি কি লিখবো? আমি লিখবো F/2 nRdt। এবার তো কোনো আপত্তি নেই, এবার তো তুমি বলবো না না ভাই এটা সম আয়তনের জন্য, বলবো নাকি? অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র, এন মোল গ্যাসের তাপমাত্রা যদি ডিটি পরিমাণ পরিবর্তন হয়, তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র ডিইউ ইকুয়াল টু F/2 nRdt। এবার তো আমি সিবি লিখিনি। ডান? ক্লিয়ার? ওকে, তাহলে হয়েছে, আমি কিন্তু কোনো ভুল করি নাই। গুড। এবার তো তুমি আমার ধরতে পারবে না ভাই আপনি কেন সিবি লিখলেন, আমি তো সিবি লিখি নাই। এইবার আসো ডিডব্লিউ। ডিডব্লিউ মানে কি ছিল? ডিডব্লিউ মানে ছিল পিডিভি, তাই না? বলো, আয়তনের পরিবর্তন কত? ডিভি। সমচাপ প্রক্রিয়া পি কি? কনস্ট্যান্ট, তাহলে পিডিভি। ক্ষুদ্রকৃত কাজ ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি। ওকে, এইবার তাকাও, এন সিপি ডিটি F/2 R, দেখছো? F/2 R দেখছো? F/2 R, F/2 ইন্টু আর দেখছো? এইবার বলো F/2 R, F/2 R মানে কি? সিবি, এফ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, F/2 R কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের নাম কি? সিবি। তাহলে এইবার আমি বলো F/2 R এর পরিবর্তে সিবি লিখতে পারি কিনা? এবার তুমি আমার ঠেকাবা, এবার তুমি আমার ঠেকাবা। ভাই আপনি তো বিশাল চালাকি করলেন। হ্যাঁ করলাম, তুমি বুঝতে চাওনি সহজভাবে, এই কারণে চালাকিটা করলাম। বুঝতে পারছো? তাহলে তুমি আমারে বলো যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন এটা কি কোনো প্রক্রিয়া ডিপেন্ডেন্ট সূত্র? না। অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র ভাই যেমনেই হোক, অন্তঃস্থ শক্তির পরিবর্তন যদি হয় চোখ বন্ধ করে লিখে দিবা F/2 nRdt অথবা NCVDT, শেষ, চোখ বন্ধ করে। ঠিক আছে, বুঝছো? এইবার আসো একটা মজার জিনিস, পিডিভি আছে না? এই পিডিভি ইকুয়াল টু কি? দেখো, আমরা আদর্শ গ্যাসের সূত্র আশা করি এটা সবাই জানো, পিভি ইকুয়াল টু nRT, আশা করি এটা সবাই জানো। আমাদের লাগবে পিডিভি, আছে আমাদের পিভি, আমাদের লাগবে পিডিভি, আছে আমাদের পিভি। আচ্ছা একটা কাজ করি তো, ডিফারেন্সিয়েট করি তো, কার সাপেক্ষে?
টি এর সাপেক্ষে। ডিফারেন্সিয়েট করি কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, আচ্ছা টি না, এখানে সমচাপ পি কনস্ট্যান্ট, আমাদের লাগবে পি ডিভি, আমাদের লাগবে পি ডিভি, তাই তো? ডিভি লাগবে, তাহলে ভি এর সাপেক্ষে করি এন আর ডিটি, আমাদের লাগবে পি ডিভি, তাহলে ডি ডিটি, হ্যাঁ ডি ডিটি টি এর সাপেক্ষে করতে হবে। পিভি ইকুয়াল টু ডি ডিটি এনআরটি, আমরা পিডিবি চাই, দেখো পিডিবি চাই, এই কারণে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এইবার বলো তো কারে বাইরে নিয়ে আসবো? যে ভাই পি আছে আর ভি আছে, হ্যাঁ কারে বাইরে নিয়ে আসবো? পি কনস্ট্যান্ট, তাহলে পিটাকে বাইরে নিয়ে যাবো, নিয়ে গেলাম। ভিতরে কে থাকলো? ভিতরে থাকলো ভি, ভিকে বাইরে নিয়ে আসবো? নো 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 নো, ভি এর তো চেঞ্জ হয়েছে, এই যে আয়তন আগে এইটুকু ছিল, আয়তন এখন এইটুকু হয়েছে, আয়তনের তো চেঞ্জ হয়েছে, তাহলে আয়তনের চেঞ্জ হয়েছে, পি গেল বাইরে, তো ডিভি বাই ডিটি, এন আর গেল বাইরে, এন আর গেল বাইরে, টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে থাকে 1, আমাদের লাগবে পিডিবি, বাহ সুন্দর তো, পিডিবি ইকুয়াল টু এন আর ডিটি, বাহ দেখো পিডিবি ইকুয়াল টু এন আর ডিটি, তাহলে এই পিডিবিকে যদি লিখি এন আর ডিটি লিখতে পারি? হ্যাঁ ভাই, এটা কেন লিখলাম? দেখো আমরা চাই সিপি আর সিবি এর সম্পর্ক, কেন এই কাজটা করলাম? দেখো কি চালাকিটা করছি, সিপি আর সিবি এর সম্পর্ক চাই, এনডিটি 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 এনডিটি, আমি চাই সিপি আর সিবি এর সম্পর্ক, তাহলে এনডিটি এনডিটি এদেরকে যদি সরাইতে পারি, তো পিডিবি দিয়ে তো সরানো যাচ্ছে না, তাহলে পিডিবিকে একটু সাইজ করি, পিডিবিকে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এই কাজটা করলাম, যে পিডিবি ইকুয়াল টু এন আর ডিটি। এইবার মজার ব্যাপারটা হচ্ছে এন 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 ডিটি 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 কাটাকাটি, তাহলে কি পড়ে থাকলো এখানে? সিপি, এখানে কি থাকলো? সিবি প্লাস আর, অতএব সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, বোঝা গেছে? সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, বলো বুঝছো কিনা? এটাই হচ্ছে সিপি আর সিবি এর সম্পর্ক। আর কি মোলার গ্যাস কনস্ট্যান্ট না? আর এর মান কত? আর এর মান 8.31। আচ্ছা এই মানটা একের চেয়ে বেশি না? বলো একের চেয়ে বেশি কিনা? অবশ্যই, তাহলে সিপি মাইনাস সিবি হচ্ছে পজিটিভ মান, আর হচ্ছে পজিটিভ মান, ঠিক আছে? তাহলে সিপি মাইনাস সিবি যদি পজিটিভ মান হয়, তাহলে অবশ্যই সিপি সিবি থেকে বড়, অবশ্যই সিপি সিবি থেকে বড়, বুঝলা কিনা? বড় তো বুঝলামই, এবার সিপি এর সূত্রটাও আমরা আনতে পারবো। আগে কিন্তু আমরা গত ক্লাসে আমরা থিওরিটিক্যালি জানছিলাম সিপি সিবি থেকে কেন বড়, আজকে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি বের করে ফেললাম কতটুকু বড়। এবার আমরা সিপি এর সূত্র চাই, খুবই সহজ, সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর, আর সিবি ইকুয়াল টু কই? এই যে এফ বাই টু আর, সিবি ইকুয়াল টু এফ বাই টু আর প্লাস আর, তাহলে সিপি ইকুয়াল টু, এই আর কমন নাও, কমন নিলে কি থাকে? এফ বাই টু প্লাস ওয়ান ইন্টু আর, এফ বাই টু প্লাস ওয়ান ইন্টু আর, সিপি ইকুয়াল টু এফ বাই টু প্লাস ওয়ান ইন্টু আর, এটা হচ্ছে সিপি এর সূত্র, বুঝলা? তাহলে সুন্দর করে সূত্রগুলো একবার মাথার মধ্যে ঢুকাও ঢুকাও ঢুকাও, সূত্রগুলো সুন্দর করে একবার মাথার মধ্যে নিয়ে নাও, ঠিক আছে? তাহলে বলো অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র কি? অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র এন সিবি ডিটি অথবা এফ বাই টু এন আর ডিটি। এটা কি কোনো প্রক্রিয়া ডিপেন্ডেন্ট? এটা কি কোনো প্রক্রিয়া ডিপেন্ডেন্ট? বলো নো, কোনো প্রক্রিয়া ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? সব সময় সূত্র খাটানো যাবে, যে প্রক্রিয়ায় ঘটনা ঘটুক না কেন তাপমাত্রার মাথায় রাখবা, যে প্রক্রিয়ায় ঘটনা ঘটুক তাপমাত্রার পরিবর্তন হলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে, এবং সেই অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র এন সিবি ডিটি এফ বাই টু এন আর ডিটি, এই দুইটার যে কোনো একটা, ওকে? এইবার আসো, খুব মজার একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে গামা, ঠিক আছে? গামা, এই যে গামা কি ভাই, গামার কিছু নাম নেই? নাম নেই, গামা ইজ গামা, গামার কোনো নাম নেই। এবার গামা কি? গামা হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের রেশিও, মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত।
এখন দয়ের অনুপাত বললে একটা কনফিউশন থাকে যে সিপি বাই সিবি নাকি সিভি বাই সিপি, তাই না? কনফিউশন যে মোলার আপেক্ষিক তাপ দয়ের অনুপাত, তো সিপি বাই সিভি নাকি সিভি বাই সিপি, এটা একটা কনফিউশন থাকে। আসো কনফিউশনটা দূর করে দিই, বড়টা উপরে, বড় কোনটা? সিপি। তাহলে মোলার আপেক্ষিক তাপ দয়ের রেশিও গামা কোনটা? সিপি বাই সিভি, এই অনুপাতটাকেই বলা হচ্ছে গামা। তাহলে আমরা একটু সংজ্ঞাটা আগে লিখি যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি এর অনুপাতকে, সিভি এর অনুপাতকে গামা বলে। ওকে, তাহলে গামা সিপি আর সিভি এর রেশিও, দ্যাট ইজ গামা। ঠিক আছে, এই গামার কি গুরুত্ব? গামার বিশাল গুরুত্ব। গামায়ের গুরুত্ব, গামায়ের বিশাল গুরুত্ব। অনেক সময় 2 মার্কের প্রশ্নে এই গামার গুরুত্বটা আসে। গুরুত্ব নম্বর 1, সেটা হচ্ছে গামায়ের মানের সাহায্যে গ্যাসের প্রকৃতি জানা যায়। গ্যাসের প্রকৃতি জানা যায় কেমন? গ্যাসটা কোন প্রকৃতির, মানে এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস না বহুপারমাণবিক গ্যাস? গ্যাসের আণবিক বিন্যাস, দ্যাট মিন্স কয়টা পরমাণু দিয়ে অনুগঠিত। যেমন দ্বিপারমাণবিক গ্যাসে 2টা পরমাণু দিয়ে অনুগঠিত, এক পারমাণবিক গ্যাসে 1টা পরমাণু দিয়ে অনুগঠিত। তো গামার মানের সাহায্যে এই জিনিসটা আমরা জানতে পারি যে গামার মানের সাহায্যে গ্যাসের প্রকৃতি জানা যায়, গ্যাসের আণবিক বিন্যাস জানা যায়, গ্যাসের আণবিক বিন্যাস জানা যায়, ভালো কথা, জানা যায়, কিন্তু জানবোটা কেমনে সেটা একটু বলেন। বলছি, যেমন গামার মান যদি 1.67 হয় তাহলে সেটা এক পারমাণবিক। ভাই এটা কই পাইলেন? বলবো না। এটা কই পাইলাম বলবো না। 1.41 বা 40 যদি হয় তাহলে গ্যাসটা হবে দ্বিপারমাণবিক। ভাই এটা কই পাইলেন? বলবো না। 1.33 যদি হয় তাহলে তখন হবে বহুপারমাণবিক। বোঝা গেল? আণবিক বিন্যাস জানা যায়। 2 নম্বর। ভাই একটু বুঝাই দেন। না বুঝাবো না, লিখো আগে। 2 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে। গ্যাসের তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে। দেখো তুমি কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি, ভিটি, পিটি সম্পর্ক জানো না। জানো নাকি? না। অনেকে তো ভাই P1 V1 P2 V2 আমরা জানি না। এটা বয়েলের সূত্র। তুমি জানো বয়েলের সূত্রটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পি আর ভি এর সম্পর্ক। তারপরে P1 বাই T1 P2 বাই T2 যখন ভি কনস্ট্যান্ট সম আয়তনের ক্ষেত্রে। তো তুমি সম আয়তন, সমচাপ, সমষ্ণতে পি ভি টি এদের মধ্যে রিলেশনটা তুমি জানো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি ভি টি এর মধ্যে রিলেশন তুমি জানো না। কেন ভাই জানি না? আমি তোমার জানাইনি,
শিখাইনি, তাই তুমি জানো না। তো এদের মধ্যে সম্পর্ক নির্ধারণে গামাটাকে কাজে লাগে। যেমন পি আর ভি এর মধ্যে সম্পর্ক হবে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তারপরে টি আর ভি এর সম্পর্ক হবে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, এরকম। আর একটা হচ্ছে পি আর টি এর মধ্যে সম্পর্ক, পি আর টি এর মধ্যে সম্পর্ক গামা ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক। ভাই এগুলো কোত্থেকে কি পাচ্ছেন? আরে লিখো না, সব জানতে হয়। ঠিক আছে, পি টি গামা ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে দেখো পি আর ভি এর সম্পর্ক নির্ধারণে গামা লাগছে, টি আর ভি তাপগতীয় চলক টি আর ভি এর সম্পর্ক গামা লাগবে, পি আর টি এর সম্পর্ক নির্ধারণে গামার দরকার আছে, এই সূত্রে গামা লাগবে। তাহলে গামার এই আর একটা গুরুত্ব। আর একটা গুরুত্ব হচ্ছে, ঠিক আছে, আর একটা 3 নম্বর গুরুত্ব, জায়গা নাই বলে এখানে লিখছি, সেটা হচ্ছে গ্যাসে শব্দের বেগ নির্ণয় কাজে লাগে। গ্যাসে শব্দের বেগ নির্ণয়ে কাজে লাগে, নির্ণয়ে কাজে লাগে, গামাটাকে দরকার হয় গ্যাসে শব্দের বেগ নির্ণয়। দেখো গামা, গ্যাসের শব্দের বেগ ভি ইকুয়াল টু রুট ওভার গামা পি ডিভাইডেড বাই রো, একটা সূত্র আছে। রো গ্যাসের ঘনত্ব, পি চাপ, পি হচ্ছে প্রেসার গ্যাসের চাপ, রো হচ্ছে গ্যাসের ঘনত্ব, আর গামা তো বুঝতে পারতেছো, আর ভি হচ্ছে শব্দের বেগ। এই হচ্ছে সূত্র। এই সূত্রটা কোথায় আছে? এই সূত্রটা আছে, এই সূত্রটা নেই, এখন নেই, আমরা পড়ছিলাম তখন ছিল। এই সূত্রটা ফার্স্ট পার্টে শব্দ তরঙ্গ, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে এই সূত্রটা আছে, মানে ছিল, এখন নেই, তোমাদের সময় থেকে উঠাই দিছে, উপকার করছে না তোমাদের। তো এই যে সূত্রটা, এই সূত্রটা দেখো, এই যে শব্দের বেগ ভি নির্ণয়ে গামাটা লাগবে। অর্থাৎ সকল গ্যাসের মধ্য দিয়ে শব্দের বেগ একই রকম না, এক পারমাণবিক গ্যাসের জন্য শব্দের বেগ, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য শব্দের বেগ একই রকম না। তো এই হচ্ছে গামার গুরুত্ব। এবার কথা হচ্ছে, ভাই এগুলো আপনি মুখস্থ করে তো খালি লিখলেন, আমি তো কিছু বুঝলাম না। এবার আসো বুঝি, এবার আমরা বুঝবো। তা আমরা একটা ছক তৈরি করব, গামা, সিভি ও সিপি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে। তো তার জন্য আমরা একটা ছক তৈরি করে ফেলবো। আসো, এই ছকে আমরা হিসাব নিকাশ করব। 1 1 2 এবং 3। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব কি গ্যাস, তারপরে লিখব সেই গ্যাসের এফ কত, তারপরে লিখব সেই গ্যাসের সিভি কত, তারপরে লিখব সেই গ্যাসের সিপি কত, সিপি কত, এবং তারপরে গামার মানটা লিখব, তারপরে গামার মানটা লিখব। আসো, তাহলে গ্যাস, গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম এফ, সিবি, সিবি ইকুয়াল টু এফ বাই 2 আর, সিপি ইকুয়াল টু এফ বাই 2 প্লাস 1 ইন্টু আর। গামার হিসাব করব সিপি বাই সিবি, হিসাবটা এখানে দেখাবো আর গামার মানটা এখানে লিখব। আসো, প্রথমে এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক, এক পারমাণবিক গ্যাস কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ওকে, তুমি বলো এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম এফ কত? এফ এর মান 3। তাহলে সিবি কত? 3/2 আর। দেখো হিসাব কত সহজ। তাহলে সিবি কত হবে? সিবি হবে 3/2 প্লাস 1, তাহলে নিচে 2, 3 প্লাস 2 5/2 আর। ঠিক আছে, কি হবে? 5/2 ইন্টু আর। আর গামা কি হবে? হিসাবটা আসো, সিপি বাই সিবি, এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা। তাহলে 5/2 3/2, 2 2 কাটাকাটি, তাহলে 5/3, বুঝছো? 5/3। তো এই 5/3 মানে কত জানো? 5/3 মানে হচ্ছে, যদি পয়েন্টে আমরা লিখি তাহলে 1.67, 1.67 হয়ে গেল। তাহলে এক পারমাণবিক গ্যাসের গামার মান কত? 1.67, এই যেটাই লিখছিলাম। বোঝা গেছে? এবার নিজে হিসাব করো তো, দ্বিপারমাণবিক গ্যাসের হিসাবটা নিজে করো তো, করো। দ্বিপারমাণবিক, দ্বিপারমাণবিক, আমার ছক দেখতে হবে না, তুমি নিজে হিসাব করো। বলো দ্বিপারমাণবিক গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, তাই না? দ্বিপারমাণবিক গ্যাস যেগুলো, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। এফ এর মান 5, সিভি 5/2 আর, 5/2 প্লাস 1,
তাহলে সিপি হবে নিচে 2, 5 প্লাস 2 7, 7/2r। তাহলে গামা হবে 7/5, 7কে 5 দিয়ে ভাগ করো 1.40। এবার আসো বহু পারমাণবিক। বহু পারমাণবিক গ্যাস কি? NO2, CO2 ও বহু পারমাণবিক ধরবা, বুঝছো? CO2 ও বহু পারমাণবিক ধরে হিসাব করবা। অ্যামোনিয়া NH3, ওজোন O3, এগুলো সব বহু পারমাণবিক। ঢালাও ভাবে F এর মান 6। সিবি হবে 6/2 মানে 3r। সিপি হবে 3r প্লাস r 4r। গামা হবে 4r/3r 4/3, আর 4/3 মানে 1.333। দেখো কত সুন্দর একটা ছক রেডি করে ফেললাম। তাহলে গামার মান যদি কেউ এখন আমাকে বলে দেয়, আমি বলে দিতে পারবো না সেই গ্যাসের প্রকৃতি কি, সেটা আমি কত ইজিলি বলে দিতে পারবো না। বোঝা গেছে? সহজ জিনিস। এবার আসো নেক্সট। এবার আমরা একটা সম্পর্ক চাই। সম্পর্কটা হচ্ছে গামা এবং এফ এর মধ্যে সম্পর্ক। গামা এবং এফ এর মধ্যকার সম্পর্ক, অর্থাৎ গামা এবং ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা এফ এর মধ্যকার সম্পর্ক। সম্পর্কটা বানাও তো নিজেরা, বানাও, চেষ্টা করো, নিজে বানাইতে পারবা। এফ থাকবে আর গামা থাকবে, তাহলে সিপি সিবি থাকবে না। চেষ্টা করো, চেষ্টা করলে দেখবা হয়ে গেছে। চেষ্টা করলে দেখবা হয়ে গেছে। গামা এবং এফ এর সম্পর্ক, হ্যাঁ কেন হবে না? সিভি ইকুয়াল টু F/2r, আর সিপি ইকুয়াল টু F/2 প্লাস 1 ইন্টু আর। আমরা চাই গামা এবং এফ এর সম্পর্ক। তো গামা কই? গামা মানে কত? গামা মানে সিপি বাই সিবি। গামা মানে সিপি বাই সিবি। সিপি ইকুয়াল টু F/2 প্লাস 1 ইন্টু আর ডিভাইডেড বাই সিবি মানে F/2r। এই যে চলে আসতেছে সম্পর্ক। আর আর কাটাকাটি, কে থাকলো এখানে? গামা। উপরে F/2 প্লাস 1, নিচে F/2। তাহলে চিন্তা করো F/2 F/2, বুঝছো? F/2 F/2 প্লাস 1 ডিভাইডেড বাই F/2। ওকে, তাহলে F/2 F/2 মানে 1, এটা 1, আর এটা উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে 2 নিচে F। এই হচ্ছে সম্পর্ক গামা এবং এফ এর মধ্যে সম্পর্ক, যে গামা ইকুয়াল টু 1 প্লাস 2/f। গামা ইকুয়াল টু 1 প্লাস 2/f। বোঝা গেছে? ক্লিয়ার? ডান। এইবার আসো সিপি ও সিভি এর সূত্র। কেন ভাই সিপি আর সিভি এর সূত্র তো আমরা জানি। হ্যাঁ জানো, আরো একটা সূত্র আছে, আরো একটা সূত্র আমরা আনবো। দেখো সিভি ইকুয়াল টু F/2r আর সিপি ইকুয়াল টু F/2 প্লাস 1 ইন্টু আর। এটা হচ্ছে এফ এর মাধ্যমে, এফ এর মাধ্যমে ডিগ্রি অফ ফ্রিডম, এফ এর মাধ্যমে সিবি, এফ এর মাধ্যমে সিপি। আমি চাইতেছি গামার মাধ্যমে সিভি, গামার মাধ্যমে সিপি বের করা যাবে। গামার মাধ্যমে, নট এফ এর মাধ্যমে। এই দুইটা সূত্র হচ্ছে এফ এর মাধ্যমে সিভি, এফ এর মাধ্যমে সিপি। এফ এর মাধ্যমে আমরা চাচ্ছি না এফ না, এফ না, আমরা চাচ্ছি গামার মাধ্যমে সিভি, গামার মাধ্যমে সিপি। হ্যাঁ, কিভাবে? দেখো গামা হচ্ছে সিপি বাই সিভি এর রেশিও, ঠিক আছে? আর সিপি মাইনাস সিভি ইকুয়াল টু হচ্ছে আর। আচ্ছা, তাহলে এখান থেকে সিপি ইকুয়াল টু কত? গামা ইন্টু সিভি। দেখো গুগলির মতো খালি, যে সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিভি। এই যে তাহলে বসাই এখানে, এটা এখানে নিয়ে বসাই। সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিভি মাইনাস সিভি ইকুয়াল আর। তাহলে সিভিটা কমন নিলাম, নিয়ে গামা মাইনাস 1 ইকুয়াল টু আর। তাহলে অতএব সিভি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই যে সিভি এর একটা সূত্র। দেখো গামার মাধ্যমে সিভি, তো সিভি যদি এটা হয় তাহলে সিপিও চলে আসবে। অতএব সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিভি। তাহলে আর একটা সূত্র সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিভি, এই যে এটা সিভি। তাহলে গামা ইন্টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, গামা ইন্টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1।
এই হচ্ছে সূত্র। বলো বুঝলা? সিপি এবং সিভি এর সম্পর্ক। কত সহজ না? ডান। এইবার আমরা এই যে চারটা প্রক্রিয়া জানি, এই চারটা প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র দেখব। ভাই কৃতকাজের সূত্র তো আমরা দেখছি, পিডিভি ডিডাব্লিউ ইকুয়াল টু, দেখো এটা তো ক্ষুদ্র কৃতকাজ, এটা তো খুবই ক্ষুদ্র কৃতকাজ পিডিভি। আমি টোটাল কাজটা বের করতে চাই, চারটা প্রক্রিয়াতে টোটাল কৃতকাজটা হিসাব করতে চাই। চলো দেখি হিসাব করি। কৃতকাজের হিসাব, কৃতকাজের হিসাব। এক নম্বর সমচাপ প্রক্রিয়া। এক নম্বর সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজের হিসাব। ওকে, টুপ করে একটা সিলিন্ডার রেখে ফেলো। এই সিলিন্ডারে আদর্শ গ্যাস রাখা আছে, এই সিলিন্ডারে আদর্শ গ্যাস রাখা আছে। এবার তাপ শক্তি সরবরাহ করা হলো কোন প্রক্রিয়ায়? সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ চাই আমরা। ওকে, ভালো কথা। সমচাপ প্রক্রিয়ায় ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হলো। ইয়েস, অবশ্যই তাপমাত্রা বাড়বে, T1 থেকে বেড়ে T2 তে যাবে। তাহলে তাপমাত্রার পরিবর্তন হলো ডিটি, ফলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে ডিইউ। বলো কোনো দ্বিমত আছে? না। এবার ভিতরে গ্যাসটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে গ্যাস কি করবে? পিস্টনটাকে ধাক্কা দিবে, পিস্টনটাকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে পিস্টন আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। বলো পিস্টন উপরে উঠবে কিনা? অবশ্যই। সমচাপ, প্রেসার কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে যে পিস্টন চাপায় একটা প্রেসার দেওয়া আছে, ধরো পিস্টনের যে ভারটা ওটাই হচ্ছে প্রেসার, ঠিক আছে? পিস্টনের যে ভারটা দিয়ে ওটা দিয়ে প্রেসার দেওয়া আছে। তাহলে যখনই ভিতরে প্রেসার বাড়বে তখনই ধাক্কা দিয়ে উপরে, তাহলে পিস্টনটা উপরের দিকে উঠে যাবে। উঠে যাইতে যাইতে ধরো এরকমভাবে উঠে যাচ্ছে 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 যাচ্ছে, গিয়ে পিস্টনটা ধরো এই পর্যন্ত উঠছে। আরও যদি আমি তাপশক্তি সরবরাহ করি তাহলে পিস্টন আরও উপরে উঠবে। তাহলে এইটুকু আয়তনের পরিবর্তন হলো। এই যে আয়তনের পরিবর্তন কি হলো? এখানে আয়তন ছিল V1, এইটুকু আয়তন ছিল V1, আর এইটুকু আয়তন হচ্ছে V2। আয়তন V1 থেকে V2 হয়েছে, আয়তনের পরিবর্তন V1 থেকে আয়তনের পরিবর্তন V2 তে গেছে, ঠিক আছে? তো আমরা চাই কৃতকাজ হিসাব করতে। দেখো আয়তনের পরিবর্তন V1 থেকে এভাবে পিস্টনটা আস্তে 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 V2 তে গেছে। আমরা টোটাল কাজটা হিসাব করতে চাই। যে কোনো প্রক্রিয়ায় কৃতকাজ হিসাব করার সূত্র আমি তোমাকে বলছিলাম যে কৃতকাজ হিসাব করার সূত্র DW = F বল F, আর খুবই ক্ষুদ্র একটু সরণ, ধরো খুবই ক্ষুদ্র একটু সরণ নিলাম dx, তাহলে F dx cos 0 ডিগ্রি। আমরা গ্যাসের দ্বারা কৃতকাজ হিসাব করব। তাহলে F dx আর F = কি ছিল? P × A, A × dx মানে কি ছিল? dv। তাহলে যে কোনো প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র ভাই DW = PdV। এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে নাকি? যে কোনো প্রক্রিয়ায় খুবই ক্ষুদ্র কৃতকাজ DW হবে P × ক্ষুদ্র আয়তনের পরিবর্তন dV। আমি চাই টোটাল কাজটা বের করতে। আয়তনের পরিবর্তন P1 থেকে আয়তনের পরিবর্তন V1 থেকে V2 তে হয়েছে, প্রেসার Pটাকে কনস্ট্যান্ট রেখে আমি টোটাল কাজটা বের করতে চাই। ওকে, এটা তো খুবই ক্ষুদ্র কৃতকাজ, তাহলে মোট কৃতকাজ হবে এই খুবই ক্ষুদ্র কৃতকাজ DW কে ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশন অফ DW মানে PdV, যার লোয়ার লিমিট V1 থেকে আপার লিমিট V2। ওকে, এই পিটা কি? পিটা হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট P। এই পিটা প্রেসার কনস্ট্যান্ট P। সবাই বোর্ডে তাকাও, বোর্ডে পিকে বাইরে আনতে পারবো? হ্যাঁ অবশ্যই। ইন্টিগ্রেশনের বাইরে আনা যাবে যে ধ্রুবক, P তো ধ্রুবক, P কনস্ট্যান্ট। তো দেখো কত সহজ জিনিস, P গেল বাইরে। এবার DB কে যদি ইন্টিগ্রেট করা হয়, DB লোয়ার লিমিট V1 থেকে আপার লিমিট V2, তাহলে P গেল বাইরে। DB কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে V, যার লোয়ার লিমিট V1 আপার লিমিট V2, তাহলে P V2 - V1। এই V2 - V1 মানে কি? আয়তনের পরিবর্তন। এই V2 - V1 মানে কি? আয়তনের পরিবর্তন। এই আয়তনের পরিবর্তন P del V, আয়তনের পরিবর্তন P del V। তাহলে কৃতকাজ W = P × del V। PdV ছিল ক্ষুদ্র কৃতকাজ,
আর পি ডেল ভি টোটাল আয়তনের পরিবর্তন ডেল ভি, এটা হচ্ছে টোটাল কৃতকাজ। বুঝলা? তাহলে কৃতকাজের হিসাবটা আমরা পেয়ে গেলাম। এই কৃতকাজের হিসাবটা যদি আমি একটু গ্রাফে দেখাই, গ্রাফে কোন গ্রাফ? পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রাম, শোনো, পিভি ডায়াগ্রাম। এফডিএক্স, এফডিএক্স বা এফএক্স গ্রাফে বল এবং সরণের গ্রাফে ক্ষেত্রফল কি ছিল? কাজ। আর পিভি ডায়াগ্রামে আয়তন অক্ষের সাথে ক্ষেত্রফলটা হবে কাজ। তুমি দেখো, নিচে দেখো কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। তাহলে প্রেসার কনস্ট্যান্ট, প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে আয়তন হইছে V1 থেকে আয়তন হইছে V2, আয়তন হইছে V1 থেকে আয়তন V2, V1 থেকে V2। তাহলে V1 থেকে V2 যদি হয়, আয়তনের পরিবর্তন এইটুকু না, দ্যাট ইজ ডেল ভি। আর প্রেসার এইটুকু না, এটা প্রেসার না পি, তাহলে পি ইন্টু ডেল ভি। এই দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাই কৃতকাজ। ঠিক আছে, এই এরিয়াটাই কৃতকাজ। এরিয়াটাই কৃতকাজ, পি ডেল ভি। বলো বুঝলা কিনা? ডান। এবার 2 নম্বর, 2 নম্বর হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। এটা সবচেয়ে কঠিন, কৃতকাজ হিসাব করে এটা সবচেয়ে কঠিন। সম আয়তন প্রক্রিয়া। ভাই থামেন থামেন থামেন, আপনি কি প্রক্রিয়া লিখতেছেন? সম আয়তন। তো সম আয়তনে কোনো কাজ হয়? আয়তনের যদি পরিবর্তন না হয় কাজ হবে? বলো কাজ হবে? হবে না। তাহলে পিস্টনটা এখানে আছে, পিস্টনটা এখানেই থাকবে, পিস্টনটা উপরে উঠবে না, পিস্টনটা নিচেও নামবে না, পিস্টনটা ফিক্স থাকবে। উপরে উঠবে না, নিচেও নামবে না, পিস্টনটা ফিক্স থাকবে, উপরে উঠবে না, নিচেও নামবে না। তাহলে আয়তন কনস্ট্যান্ট, এই যেটা ভি কনস্ট্যান্ট, ভি থাকবে কনস্ট্যান্ট। ওকে, এবার আমরা কি চাই? সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ হিসাব করতে চাই। ওকে, ভালো কথা। তাপশক্তি সরবরাহ করলাম, ডিকিউ তাপশক্তি। সম আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ নেই, কৃতকাজ 0। পুরা তাপশক্তি কিসে ব্যয় হবে? অন্তস্থ শক্তিতে, কাজ হবে না। তাহলে খুবই ক্ষুদ্র কৃতকাজ ডিডাব্লিউ 0। এখন এই ডিডাব্লিউ কে যদি ইন্টিগ্রেশন করে টোটাল কৃতকাজ বের করো, তো কি আসবে? একটা বড় 0, তাই না? টোটাল কৃতকাজ হবে একটা বড় 0 নাকি? বুঝছো? সম আয়তন প্রক্রিয়া, আয়তনেরই পরিবর্তন নেই, তো কাজ কোত্থেকে আসবে? এবার আসো পিভি ডায়াগ্রামে, দেখি তো পিভি ডায়াগ্রামে। তাহলে ভাই ক্ষেত্রফল তো হবে না, অবশ্যই। দেখো পিভি ডায়াগ্রাম, কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। আগত সম আয়তনে প্রেসারের চেঞ্জ হবে। পিভি আয়তন, ভি থাকবে ফিক্সড, ভি কনস্ট্যান্ট। প্রেসারটা বাড়বে কমবে, বাড়বে কমবে, যা খুশি হবে, ভি থাকবে কনস্ট্যান্ট। তাহলে গ্রাফটা কেমন? এই পয়েন্টে ভিটা কনস্ট্যান্ট, ভিটা কনস্ট্যান্ট, কি হবে? প্রেসারটা বাড়বে। এই যে প্রেসারটা বাড়লো, বেড়ে এই পয়েন্টে আসলো, এই যে এই পয়েন্টে পৌঁছাইলো। তাহলে প্রেসার কি ছিল? P1। প্রেসার বেড়ে কত হলো? প্রেসার বেড়ে P2 হলো। P1 থেকে P2 প্রেসার বাড়লো। হ্যাঁ, প্রেসার কমতেও পারে। তাহলে এবার তুমি বলো, এই রেখা দ্বারা, এই রেখাটা দ্বারা এই আয়তন অক্ষের সাথে কোনো ক্ষেত্রফল হবে? বলো, এই রেখাটা দ্বারা আয়তন অক্ষের সাথে কোনো ক্ষেত্রফল হবে? এই রেখাটা দ্বারা আয়তন অক্ষের সাথে কোনো ক্ষেত্রফল হবে? এই অক্ষের সাথে কোনো ক্ষেত্রফল বানানো যায়? বানানো যাচ্ছে? বলো। ভি এখানে, এই যে V1 এখানে, আবার V2 এখানে, তাহলে এই অক্ষের সাথে ক্ষেত্রফল হবে না? তো ক্ষেত্রফল নেই, কাজ নেই। অনেকে বলছে ভাই এই যে ক্ষেত্রফল হবে, এই মাইক দিব, এটা কোন অক্ষের সাথে ক্ষেত্রফল? পি অক্ষের সাথে, পি অক্ষের সাথে না, ওয়াই অক্ষের সাথে না, ভি অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে, আয়তন অক্ষের সাথে যে ক্ষেত্রফল হবে সেটাই কাজ। তো আয়তন অক্ষের সাথে এই রেখা দ্বারা কোনো ক্ষেত্রফল বানানো যায় না। একটু বাঁকানো থাকলে তখন ক্ষেত্রফল হইতো, এই যে এরকম একটা ক্ষেত্রফল হইতো যদি একটু বাঁকানো থাকতো, কিন্তু সোজা খাড়াভাবে আছে। তাহলে কোনো ক্ষেত্রফল নেই, সুতরাং কোনো কাজও নেই। নো ক্ষেত্রফল, নো কাজ। সম আয়তন গেল, গুড। এবার 3 নম্বর আসো। 3 নম্বর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এইবার সুন্দর কাহিনী, কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। ভাই এবার উষ্ণতার পরিবর্তন হবে না, উষ্ণতাটা কনস্ট্যান্ট থাকবে। এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে, উষ্ণতা বাড়তে দেওয়া যাবে না। ভাই উষ্ণতা বাড়তে না দিলে পিস্টন কি ওখানে থাকবে? অবশ্যই না, পিস্টনকে সরতেই হবে। কেন? কেন পিস্টনকে সরতে হবে কেন? তাপশক্তি আমি দিলাম, দিলে উষ্ণতা বাড়বে না, উষ্ণতা টি কনস্ট্যান্ট,
তো টি কনস্ট্যান্ট থাকলে ডিটি 0, সুতরাং অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন নেই। তাহলে আমি যে তাপ শক্তি দিলাম গেল কোথায়? তাড়াতাড়ি পিস্টনটাকে সরাই দিতে হবে। পিস্টনটাকে সরাই দিলে কি হবে? কাজ হবে। পিস্টনটাকে সরাই দিব, সরাই দিলে আয়তনের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হলে কাজ হবে। এই যে এবার কাজ আছে। তাহলে আমরা আগে খুবই ক্ষুদ্র আয়তন পরিবর্তন, খুবই ক্ষুদ্র ডিভি আয়তন পরিবর্তনে, ডিভি আয়তন পরিবর্তনে পরিবর্তনে খুবই ক্ষুদ্র কৃতকাজ ডিডাব্লিউটা হিসাব করে, ডিডাব্লিউ মানে পিডিভি। আচ্ছা তুমি আমার বলো তো এবার, আয়তন তো ভি ওয়ান থেকে ভি টু হয়েছে, বুঝছো তো? দেখো এদিকে দেখো, এইটুকু ছিল কি ভি ওয়ান, এইটুকু হয়েছে কি ভি টু, এইটুকু হয়েছে ভি টু। আয়তন ভি ওয়ান থেকে ভি টু হয়েছে, আয়তনের চেঞ্জ হয়েছে। প্রেশার কি চেঞ্জ হয়েছে? অবশ্যই চেঞ্জ হয়েছে। সমষ্ণ প্রক্রিয়া, একমাত্র টি কনস্ট্যান্ট, তাহলে প্রেশার আগে ছিল পি ওয়ান, প্রেশারটা বেড়ে বা কমে, বেড়ে বা কমে পি টু হয়েছে, প্রেশারটা চেঞ্জ হয়েছে, প্রেশারটা থেকে বেড়ে বা কমে পি টু হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা এবার একটু হিসাব করো তো, করো তো হিসাবটা কিভাবে করবা। এবার একটু হিসাব করো কিভাবে করবা। ওকে, তাহলে কৃতকাজ ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। আমি টোটাল কাজটা চাই, তাহলে মোট কাজ, মোট কাজ ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিডাব্লিউ, ইন্টিগ্রেশন ডিডাব্লিউ, ইন্টিগ্রেশন পিডিভি, ইন্টিগ্রেশন ডিডাব্লিউ, ইন্টিগ্রেশন পিডিভি। এবার নাও পিকে বের করে নাও, পিকে বাইরে বের করে নাও, দিয়ে ডিভি, ডিভিকে ইন্টিগ্রেশন করলে ডেল হবে। পিকে এবার বাইরে বের করা যাবে, পিকে এবার বাইরে বের করা যাবে না, এখানেই কাহিনী। ভাই প্রেশার কনস্ট্যান্ট না তো, এটা কি সম আয়তন প্রক্রিয়া? বলো, এটা এটা কি সরি সমচাপ প্রক্রিয়া, যে প্রেশারটা কনস্ট্যান্ট তুমি বাইরে নিয়ে নিবা। এখানে আয়তনও কনস্ট্যান্ট না, চাপও কনস্ট্যান্ট না। তুমি পিটাকে বাইরে বের করতে পারবে না, পিটা পরিবর্তনশীল, পিটা চলক। বুঝতে পারছো কাহিনী? এবার ভাবো কি করা যায়, ভাবো, এটাই বুদ্ধির কাহিনী। এখানে আসলে বুদ্ধি খাটাইতে হবে। কিরে ভাই খালি ফোন দিচ্ছে কেন এই ছেলে? ডিডাব্লিউ ইন্টিগ্রেশন পিডিভি, পিকে আমি বাইরে বের করতে পারছি না। আচ্ছা তাহলে হিসাব কেমনে করব? যখনই বিপদে পড়িবে, বুঝছো, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই এই সূত্রটাকে স্মরণ করিবে, পিভি ইকুয়াল টু এনআরটি। বুঝছো, এই সূত্রটা হচ্ছে এই অধ্যায়ের বিপদ তারণ সূত্র। যখনই বিপদে পড়িবে, যখনই বিপদে পড়িবে এই সূত্র স্মরণ করিবে। এটা তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে। পিভি ইকুয়াল টু এনআরটি। দেখো পিভি ইকুয়াল টু যদি এনআরটি হয়, আমাদের তো কাহিনী কাকে নিয়ে? পিকে নিয়ে। পিকে নিয়ে বিপদে পড়ে গেছি, পিকে বাইরে আনতে পারছি না। ওকে, তাহলে পিকে তুলোধনা করে দিব, এনআরটি বাই ভি নিয়ে এখানে বসাই দিব। দেখি বসাই, এনআরটি ডিভাইডেড বাই ভি ইন্টু ডিভি। এইবার এন মোল সংখ্যা, কয় মোল? ধ্রুবক বাইরে, আর ধ্রুবক বাইরে, টি সমষ্ণ, টি কনস্ট্যান্ট, এই যে টিটা বাইরে। তাহলে ভিতরে কে পড়ে থাকলো? ডিভি বাই ভি,
যার লোয়ার লিমিট V1 আপার লিমিট V2, এই যে আয়তন V1 থেকে V2 ডিভি বাই বি। আর আশা করি আমরা জানি 1/x dx ইন্টিগ্রেশন হচ্ছে ln x, 1/x dx ইন্টিগ্রেশন হচ্ছে ln x। তাহলে 1/v dv, 1/v dv ইন্টিগ্রেশন হচ্ছে ln v। nRT এটা হচ্ছে ln v, যার লোয়ার লিমিট V1 আপার লিমিট V2। তাহলে ln V2 মাইনাস ln V1, ln V2 মাইনাস ln V1, তাহলে nRT ln V2 মাইনাস ln V1। তো ln V2 মাইনাস V1 মানে কি? ln V2 মাইনাস ln V1, তাহলে ln V2 ডিভাইডেড বাই V1, কারণ ln এর ক্ষেত্রে বিয়োগ মানে ভাগ। এই যে ln V2 ডিভাইডেড বাই V1, তাহলে এটাই হচ্ছে কৃতকাজের সূত্র। বুঝলা? বুঝছো? এবার তাকাও, একটু তাকাও, বোর্ডে তাকাও। W ইকুয়াল টু nRT ln V2 বাই V1, বোঝো ভালো করে, nRT ln V2 বাই V1। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া না? সমষ্ণ প্রক্রিয়ায় টি কনস্ট্যান্ট না? সমষ্ণতে টি কনস্ট্যান্ট, তো টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে বয়েলের সূত্র মনে পড়ে? বয়েলের সূত্র, বয়েলের সূত্র কি বলে? P1 V1 P2 V2। তাহলে V2 বাই V1 মানে, তাহলে V2 বাই V1 মানে V2 ডিভাইডেড বাই V1 মানে P1 বাই P2, V2 ডিভাইডেড বাই V1 মানে P1 বাই P2। তাহলে V2 বাই V1 মানে W ইকুয়াল টু nRT ln V2 বাই V1 মানে P1 বাই P2, P1 বাই P2, P1 বাই P2। এই যে সূত্র, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্র। বেশ মজার জিনিস না? এই অধ্যায়টাই মজার, এই অধ্যায়টা পড়তেই অনেক মজা লাগবে, দেখবা। ওকে, এবার গেল সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ গেল। ও, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের গ্রাফটা দেখতে হবে। সমষ্ণ কৃতকাজের গ্রাফ, সমষ্ণ কৃতকাজের গ্রাফ। দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় টি কনস্ট্যান্ট, তো টি কনস্ট্যান্ট মানে ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। অতএব ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p, মানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো, পি আর ভি যদি পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক হয়, বলো তো পিভি ডায়াগ্রামটা কেমন হবে? পিভি ডায়াগ্রামটা কেমন হবে? পি আর ভি পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক, তো পিভি ডায়াগ্রামটা কেমন হবে? ব্যস্তানুপাতিক হলে যে ভাই দেখেন, ভি যদি বাড়ে পি কমবে, ভি বাড়লে পি কমবে, ভি বাড়লো পি কমবে, ভি বাড়লো পি কমবে। তাহলে এই যে গ্রাফটা এরকম হবে। হ্যাঁ, এরকমই হবে, কিন্তু লিনিয়ার না, সরল রেখা না, সরল রেখা না, এরকম বক্ররেখা। কেন? সমীকরণই তো তোমাকে বলবে। পি কোন অক্ষে নিছো? ওয়াই অক্ষে। ভি কোন অক্ষে? এক্স অক্ষে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। এর গ্রাফ হচ্ছে একটা প্যারাবোলিক গ্রাফ। ঠিক আছে, ডেসমসে দেখাবা যদি বিশ্বাস না হয়। এটা হচ্ছে প্যারাবোলিক না, এটা অধিবৃত্তের গ্রাফ। সরি, আমি প্যারাবোলিক ভুল বলে ফেলছি, এটা অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, এটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ, আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। তাহলে দেখো, এবার তাকাও, আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। এই যে V1 আয়তন V2, প্রেসার ছিল P1, প্রেসার হয়েছে P2। তাহলে কৃতকাজ, কৃতকাজ হবে এই গ্রাফের ক্ষেত্রফল। এই যে এইটুকুই হচ্ছে কৃতকাজ। এটাই আসলে কৃতকাজের যে সূত্রটা পাইছি, সেই সূত্র অনুযায়ী হিসাব করলে আমরা আসলে গ্রাফে এই ক্ষেত্রফলটাই পেতাম, nRT ln V2 বাই V1, nRT ln P1 বাই P2। ওকে, এবার আসো, বাকি থাকলো 4 নম্বর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের হিসাব করব আমরা। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজটা কেমনে হবে বলো? রুদ্ধতাপীয় ছিল সেই ভালো মানুষটা, যারা তুমি টাকা পয়সা দিবা না কিন্তু সে তোমার কাজ করে দিবে,
তাই না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই হচ্ছে সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে, কিন্তু এই সিলিন্ডারের পাত্রটা এমন তাপ কুপরিবাহী পাত্র দিয়ে তৈরি, তুমি তাপ দিবা কিন্তু সে তো তাপ নিবে না রে ভাই, ডিকিউ তো 0 হবে, ভিতরের তাপ বাইরে আসবে না, বাইরের তাপ ভিতরে যাবে না, তাহলে সরবরাহকৃত তাপ শক্তি নেই। তাহলে কাজ কেমনে হবে? হবে সরবরাহকৃত তাপ শক্তি যদি না থাকে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাই না? এটা নেই, তাহলে কাজ হবে না? হ্যাঁ হবে। কাজ হবে কি করে? অন্তস্থ শক্তি নিজের পকেটের টাকা খরচ করে, এই তো কাজ হবে। তাহলে এই যে অন্তস্থ শক্তি তার পরিবর্তন হবে ডিইউ, এবং অন্তস্থ শক্তি পরিবর্তন করে কাজ করবে। আয়তন বাড়তেও পারে কমতেও পারে, আয়তন বাড়তেও পারে কমতেও পারে। তাহলে অন্তস্থ শক্তি পরিবর্তন করে কাজ হবে, আয়তনের পরিবর্তন ডিবি, কৃত কাজ ডিডাব্লিউ। কি বুঝছো কিনা? আচ্ছা বলো, এটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কে কনস্ট্যান্ট? কিউ কনস্ট্যান্ট। টি এর চেঞ্জ হবে? হ্যাঁ অবশ্যই। দেখো তো অন্তস্থ শক্তি চেঞ্জ হচ্ছে না? অন্তস্থ শক্তি চেঞ্জ হওয়া মানে তো তাপমাত্রা চেঞ্জ হওয়া। তাপমাত্রা চেঞ্জ হবে, আয়তনেরও চেঞ্জ হবে, চাপেরও চেঞ্জ হবে। সমচাপ হলে পি কনস্ট্যান্ট, সম আয়তন হলে ভি কনস্ট্যান্ট, সমউষ্ণ হলে টি কনস্ট্যান্ট, কিন্তু এটা রুদ্ধতাপীয়, সবগুলাই চলক, কোনোটাই কনস্ট্যান্ট না। তাহলে 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 পি1 থেকে পি2 হতে পারবে কমে বা বেড়ে, ভি1 থেকে ভি2 হতে পারবে কমে বা বেড়ে, টি1 থেকে তাপমাত্রা টি2 হবে কমে বা বেড়ে, মানে তিনটাই চেঞ্জ হবে, কোনোটাই চলক না। ওকে, এবার কৃত কাজ হিসাব করবো। দেখো ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিউ। ভাই কৃত কাজ তো হিসাব করে লাগতেছে না, তো হিসাব করে বসে আছে। অন্তস্থ শক্তির পরিবর্তনটাই তো কাজ, আমি তো টাকা পয়সা দিই নাই, তাহলে কাজ কেমনে করবো? অন্তস্থ শক্তি, গ্যাসের অন্তস্থ শক্তি খরচ করে, তাহলে কাজ যতটুকু হবে সেটাই হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন হ্রাস। এবার তুমি আমাকে বলো, অন্তস্থ শক্তির পরিবর্তন হিসাব করতে পারো? পারো? অন্তস্থ শক্তির পরিবর্তনের ঋণাত্মক মানই হবে কৃত কাজের মান। বলো বুঝলে কিনা? এই যে কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন হিসাব করবা, হিসাব করে যা মান পাবা তার সামনে একটা মাইনাস বসাই দিবা, অন্তস্থ শক্তির পরিবর্তনের ঋণাত্মক মান, সেটাই হবে কৃত কাজ। আর অন্তস্থ শক্তির পরিবর্তনে তো তুমি দুটো সূত্র জানো, কি জানো না বলো? তো হয়েই তো গেছে হিসাব। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনের মাইনাস অন্তস্থ শক্তি ছিল এনসিভিডিটি, ছিল কিনা যে কোনো প্রক্রিয়ায়। তাহলে অতএব ডিডাব্লিউ ইকুয়াল টু এনসিভিডিটি, এটা তো খুবই ক্ষুদ্র কৃত কাজ, আমি তো চাই মোট কৃত কাজ বের করতে। তাহলে মোট কৃত কাজ হবে, মোট কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ। তো ভাই ইন্টিগ্রেশন ডিডাব্লিউ মানে মাইনাস এন সিভিডিটি। এই বলো তো কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? এন সিভি ধ্রুবক ডিটি টেম্পারেচারের সাপেক্ষে। কার সাপেক্ষে? টেম্পারেচারের সাপেক্ষে। তাহলে টেম্পারেচারের সাপেক্ষে যদি হয় ডিটি, তাহলে টেম্পারেচারের লিমিট টি1 থেকে টি2। বলো বুঝলা কিনা? মাইনাস এন এবং সিবি গেল ধ্রুবক হিসাবে, তারা বাইরে, ডিটি থাকলো, তো ডিটিকে ইন্টিগ্রেট করলে টি হয়, যার লোয়ার লিমিট টি1 এবং আপার লিমিট টি2, লোয়ার লিমিট টি1 আপার লিমিট টি2। তাহলে মাইনাস এন সিভি টি2 মাইনাস টি1। এবার এই মাইনাস তো সামনে দেখতে ভালো লাগছে না, তাহলে এন সিভি মাইনাসে মাইনাসে প্লাস টি1 মাইনাস টি2, এই যে সূত্র এন সিভি টি1 মাইনাস টি2, এন সিভি টি1 মাইনাস টি2। এই যে আমরা কৃত কাজের সূত্রটা পেয়ে গেলাম। এইবার তোমার একটা ম্যাজিক দেখাবো, এই সবাই তাকাও, ম্যাজিক দেখতে হবে, তাকাও তাকাও। এন সিভি টি1 মাইনাস টি2, দেখো দেখো, এন সিভি টি1 মাইনাস টি2। ওকে, ডাব্লিউ ইকুয়াল টু, এবার দেখো আবার ম্যাজিক দেখো, এন সিভি, সিভি মানে এফ বাই টু আর, একটু সুন্দর করে সাজায় লিখি, এফ বাই টু এন আর টি1 মাইনাস টি2, এফ বাই টু এন আর টি1 মাইনাস টি2। বলো হয়েছে? ম্যাজিক দেখছো? এইবার তোমাকে ম্যাজিক আরেকবার দেখাবো। ডাব্লিউ ইকুয়াল টু, এই যে সিবি আছে না, সিবি এর সূত্র একটা তো এফ বাই টু আর, আরও একটা সূত্র ছিল সিবি এর, দেখবা এই সূত্র, এই যে সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। তাহলে সিবি ইকুয়াল টু এন, সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। তাহলে সাজাই লিখি সুন্দর করে, এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান,
টি ওয়ান মাইনাস টি টু। দেখছো? আবার দেখো ম্যাজিক 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 ম্যাজিক, সূত্রের ম্যাজিক। এন আর টি ওয়ান পি ওয়ান ভি ওয়ান। আই বুঝছো? উপরে ভেঙে দাও, এন আর টি ওয়ান মাইনাস এন আর টি টু, এন আর টি ওয়ান দ্যাট ইজ পি ওয়ান ভি ওয়ান, এন আর টি টু পি টু ভি টু, পি টু ভি টু ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। বুঝতে পারছো? এন আর টি ওয়ান পি ওয়ান ভি ওয়ান, এন আর টি টু পি টু ভি টু। এই যে ঠিক আছে, চারটা সূত্র। এখন ভাই চারটাই মনে রাখতে হবে কিনা? চারটা মনে রাখতে পারলে তো ভালো, আসলে মনে একটা রাখলেই হবে, কারণ বাকিগুলো এমনি মনে থাকবে। কেমনে? এন সিবি টি ওয়ান মাইনাস টি টু মনে যদি রাখো, এন সিবি টি ওয়ান মাইনাস টি টু, তাহলে সিবি ইকুয়াল টু এফ বাই টু আর, আবার সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। আর যদি আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান বসাও, তাহলে এন আর টি ওয়ান মানে পি ওয়ান ভি ওয়ান, এন আর টি টু মানে পি টু পি টু। এই তো হয়ে গেল। বুঝছো? আর একবার বলতেছি, সূত্র এন সিবি টি ওয়ান মাইনাস টি টু মনে রাখলা। এবার সিবি মানে এফ বাই টু আর একটা, আর সিবি মানে আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান এই একটা। এবার এন আর টি ওয়ান পি ওয়ান ভি ওয়ান, এন আর টি টু পি টু ভি টু, শেষ। ঠিক আছে, কৃতকাজ হলো। এবার কৃতকাজের গ্রাফটা কেমন হবে? কৃতকাজের গ্রাফ, রুদ্ধতাপীয় গ্রাফ, রুদ্ধতাপীয় গ্রাফ। রুদ্ধতাপীয়তে পি আর ভি এর সম্পর্কটা সমষ্ণ রেখার মতোই হবে। আপাতত আমার কথা বিশ্বাস করো, রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে পি আর ভি এর সম্পর্কটা, রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে পি আর ভি এর সম্পর্কটা আপাতত আমাকে বিশ্বাস করো সমষ্ণ রেখার মতোই হবে, বাট একটু খাড়া। সমষ্ণ রেখা যদি এরকম হয়, পিভি, এটা যদি সমষ্ণ রেখা হয়, এটা হবে রুদ্ধতাপীয় রেখা, একটু খাড়া। সমষ্ণ, এটা রুদ্ধতাপীয়। ভাই কেন? কেন উত্তর পরে। আয়তন ভি ওয়ান, আয়তন ভি টু, প্রেসার পি ওয়ান, প্রেসার পি টু। বুঝছো? তাহলে এই যে গ্রাফে এই যে ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকুই হবে কৃতকাজ। ঠিক আছে, এই ক্ষেত্রফলটুকুই কৃতকাজ, দ্যাট ইজ এন সিভি টি ওয়ান মাইনাস টি টু, বা বাকি যে সূত্রগুলো আছে। বলো বোঝা গেছে কিনা? গুড। এবার শোনো, আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপীয় সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমচাপ এবং সমায়তনের ক্ষেত্রে পিভিটি এর সম্পর্ক জানি। ঠিক আছে, যেমন এখানে লিখি, আচ্ছা পরের পৃষ্ঠায় যাই। আমরা সমচাপে জানি পি কনস্ট্যান্ট, আমরা সমচাপে জানি পি কনস্ট্যান্ট। তাহলে ভি আর টি সমানুপাতিক সম্পর্ক, ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু। ওকে, ভালো কথা। এই যে সূত্র আমরা জানি। সম আয়তনে আমরা জানি, সম আয়তনে ভি কনস্ট্যান্ট, তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, পি ওয়ান বাই টি ওয়ান, পি ওয়ান বাই টি ওয়ান, পি টু বাই টি টু, এটা আমরা জানি। এবার সমচাপ, সম আয়তন আর সমষ্ণ, টি কনস্ট্যান্ট। সমষ্ণতে পি আর ভি পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক ছিল। দেন এখান থেকে আমরা জানি পি ওয়ান ভি ওয়ান, পি টু ভি টু। প্রশ্ন হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয়তে ভি ওয়ান চেঞ্জ হয়ে ভি টু হচ্ছে, পি ওয়ান চেঞ্জ হয়ে পি টু হচ্ছে, টি ওয়ান চেঞ্জ হয়ে টি টু হচ্ছে। তাহলে বলো তো সম্পর্ক কয়টা আসবে এখান থেকে? সম্পর্ক আসবে তিনটা। পি আর ভি এর একটা সম্পর্ক, তো পি আর ভি এর সম্পর্ক হবে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তারপর টি আর ভি এর সম্পর্ক টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর একটা সম্পর্ক পি আর টি, পিটি গামা ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন কথা হচ্ছে এগুলো তো ভাই আমরা বিশ্বাস করব না,
প্রমাণ দেন। এইবার আমরা সেই প্রমাণ দেব। এই যে এই তিনটার প্রমাণ, প্রমাণটা কোত্থেকে আসলো, এই তিনটা সূত্র কোত্থেকে পাওয়া গেল। তাহলে কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আসো দেখি কেমনে আসলো। তাহলে রুদ্ধতাপীয়তে প্রথমে আসো পি আর ভি এর সম্পর্ক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি আর ভি এর সম্পর্ক, অর্থাৎ পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আমরা প্রমাণ করতে চাই। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। বলো কি প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাকো আগে একটা সিলিন্ডার আঁকো। এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তনে চেঞ্জ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তনে চেঞ্জ হবে। সরবরাহকৃত তাপ শক্তি ডিকিউ, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ 0। হ্যাঁ, অন্তস্থ শক্তির পরিবর্তন ডিইউ, কৃত কাজ থাকবে ডিডব্লিউ। আয়তনের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন ডিভি। প্রেসার চেঞ্জ হচ্ছে পি1 থেকে পি2, আয়তন ভি1 থেকে ভি2, টেম্পারেচার টি1 থেকে টি2। কেউই কনস্ট্যান্ট না, একমাত্র কিউ কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার সবাই একটু বুঝে বুঝে, আমরা চাই কি পি আর ভি এর সম্পর্ক কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। দেখো এ যাবৎকাল যত ডেরিভেশন দেখছি সব কিছুর শুরু থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে শুরু। তো আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তোমরা আগে লিখবা না, বুঝছো? প্রথম সূত্র থেকে আগে লিখবা না কিন্তু। ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে ডিকিউটা 0 ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিইউটা কি? অন্তস্থ শক্তি। যে কোনো প্রক্রিয়া অন্তস্থ শক্তির পরিবর্তনের সূত্র কি? চোখ বন্ধ করে ভাই এনসিভিডিটি। আর ডিডব্লিউ ইকুয়াল টু কি? ডিডব্লিউ ইকুয়াল টু যে কোনো প্রক্রিয়ায় ক্ষুদ্রকৃত কাজ পিডিভি। এটা নিয়ে কোনো ডাউট নেই। ক্ষুদ্রকৃত কাজ কি? ডিডব্লিউ পিডিভি। এখন এই ক্ষুদ্রকৃত কাজ পিডিভিকে কোনোভাবে একটু অন্য ফরম্যাটে আনা যায় কিনা দেখি তো। অন্য ফরম্যাটে কিভাবে? দেখো সাইড ক্যালকুলেশন তুমি আগে লিখবে না। পিভি ইকুয়াল টু, যখনই বিপদে পড়িবে তখনই মনে করা সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আমরা দেখি তো এবার টি এর সাপেক্ষে একটু ডিফারেন্সিয়েট করি। আগেও টি এর সাপেক্ষে করছিলাম, এবারও টি এর সাপেক্ষে করি, দেখি কি দাঁড়ায়। ভাই একই রকম, পি ডিভি ইকুয়াল টু এনআর ডিটি। থামো, নো, পি ডিভি ইকুয়াল টু এনআর ডিটি নো। কেন? পি ডিভি ইকুয়াল টু এনআর ডিটি এটা সমচাপের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সমচাপের ক্ষেত্রে, বুঝছো? তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি ডিডিটি, পিভি ডিডিটি এনআরটি। সবাই একটু বোর্ডে তাকাও। কি প্রক্রিয়া? প্রক্রিয়ার নাম কি? নামটা বলো আগে। রুদ্ধতাপীয়। তো রুদ্ধতাপীয়টাকে কি পি কনস্ট্যান্ট? পি কনস্ট্যান্ট? নো। ভি কনস্ট্যান্ট? নো। তাহলে পি আর ভি কে কনস্ট্যান্ট? কেউ না। তাহলে পি কি? চলক। ভি কি? চলক। তাহলে ইউভি মেথড। কি মেথড? ইউভি মেথড। তোমরা আশা করি জানো, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন ডিডিএক্স ইউভি মেথড। ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। এর নিয়ম এগুলো হচ্ছে সূত্র। কোথায় পড়বা? ম্যাথে পড়বা যদি পড়ে না থাকো। যদি দুটো চলক থাকে তাহলে একটাকে রেখে আর একটাকে, সহজ হিসাব। কয়টা চলক? দুটো চলক। একটাকে রেখে আরেকটা, একটাকে রেখে আরেকটা। বলো আমার সাথে ছোট বলো। কি? দুটো চলক থাকলে কি? একটাকে রেখে আরেকটা, একটাকে রেখে আরেকটা। তাহলে ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন, আর তারপরে ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো? এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই যদি করি আমরা, পিকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন ডিভিডিটি, আর ভিকে রেখে ডিপিডিটি, এন আর ধ্রুবক, টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1। বুঝতে পারছো? এবার উভয় পক্ষকে ডিটি দিয়ে গুণ করো তো, উভয় পক্ষকে ডিটি দিয়ে গুণ করো। তাহলে দেখো পিডিভি, দেখছো পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু এনআর ডিটি না? এনআর ডিটি।
তাহলে তাহলে পিডিবি ইকুয়াল টু এটা এনেও বসানো যায়, আবার একটা কাজ আমরা করতে পারি, সেটাই করি। ডিটি সমান সমান ডিটি ইকুয়াল টু কত? ডিটি ইকুয়াল টু পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই এন আর। এইটা নিয়ে এই ডিটি এর জায়গায় বসাই দিই, দেখি তো কি হয়। তাহলে এন সিভি ডিটি পিডিভি ভিডিপি ডিভাইডেড বাই এন আর প্লাস পিডিভি ইকুয়াল 0। বুঝছো? এন এন কাটাকাটি, এন এন কাটাকাটি, দেখো ভালো করে। নিচে আছে আর, আরটাকে একটু সরাই দিব, দি। তাহলে কি করে সরাবো? আর দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাহলে এখানে থাকলো সিভি সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস আর পিডিভি ইকুয়াল 0। বলো তো বুঝছো কিনা? আমরা উভয় পক্ষকে আর দিয়ে গুণ করছি, একে আর দিয়ে গুণ করলে আর গায়েব, এখানে পি আর চলে আসলো। আমরা চাচ্ছি পি আর ভি এর সম্পর্ক। হ্যাঁ, পি আর ভি এর সম্পর্ক তো আসতেছে। এই যে পি ডিভি, ডিভি মানে আয়তনের পরিবর্তন, তো ভি তো পি ভি পি ভি সরি ভি পি পি ভি। আচ্ছা, সিভি সিভি আর, আমাদের তো গামা লাগবে, এখানে তো গামা নেই কোথাও। চিন্তা করো, ভাবো। বুঝছো? আমি এই অভিনয়টা করতেছি ভাবার জন্য, এই যে ভাবতেছি, তুমি এরকম ভাবে ভাববা আমার তো গামা লাগবে। গামা মানে কি? গামা মানে সিপি বাই সিভি। তো আমার এখানে গামা আনতে হবে। গামা কার মধ্যে আছে? আর এর মধ্যেই তো গামা আছে। আর মানে সিপি মাইনাস সিবি না? হ্যাঁ তাই তো, আর এর মধ্যে সিপি আছে, আর এর মধ্যে সিপি আছে, আমার লাগবে গামা, গামা লাগবে। তাহলে সিপি সিভি গামা আনতে হবে। সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস আর, ভালো করে বুঝো। আর আর মানে কি? এই আর মানে কি? এই আর মানে সিপি মাইনাস সিবি, এই আর মানে সিপি মাইনাস সিবি। তাহলে যদি এটা বসায় যদি গুণ করে দিই, তাহলে প্লাস সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি ইকুয়াল 0 ইকুয়াল 0। সিভি সিভি পিডিভি সিভি পিডিভি, আরে সুন্দর তো, এই দুইটা কাটাকাটি। এইবার ভালো করে খেলাটা বুঝো। পড়ে থাকলো কি? পড়ে থাকলো এই দুইটা, কিন্তু গামা তো নেই, গামা আনতে হবে। আচ্ছা, এইটুকু তো পড়ে থাকলো, তাই না? আমার তো গামা লাগবে। বলো তো গামা কিভাবে আনা যায়? গামা গামা মানে কি? সিপি বাই সিভি। সিপি আছে, সিপি আছে, সিপি বাই সিভি গামা। তাহলে সিভি দিয়ে ভাগ দিয়ে দিই। একে যদি সিভি দিয়ে ভাগ করি তাহলে ভিডিপি, একে যদি এখন সিভি দিয়ে ভাগ করি তাহলে সিপি বাই সিভি পিডিভি ইকুয়াল 0। ভাগ করলাম বলো। তাহলে গামা সিপি বাই সিভি, বুঝছো? এই যে সিপি বাই সিভি, দ্যাট ইজ গামা। তাহলে গামা চলে আসছে তো, গামা চলে আসছে তো। ভিডিপি প্লাস গামা পিডিভি ইকুয়াল 0। দেখো, ভিডিপি গামা পিডিভি, ভালো করে বুঝো। আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি, আমার জায়গা নাই। ভিডিপি প্লাস গামা পিডিভি ইকুয়াল 0, তাই তো? এটাই তো পি আর ভি এর সম্পর্ক। দেখো তো, এটাই তো পি আর ভি এর সম্পর্ক। হ্যাঁ, এটা পি আর ভি এর সম্পর্ক, বাট কেমন সম্পর্ক? এটা পি আর ভি এর, অবশ্যই এটা পি আর ভি এর সম্পর্ক, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কেমন সম্পর্ক? এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন। পিও ভি এর, এটা পিও ভি এর কেমন ইকুয়েশন? ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝছো? আমার তো ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগবে না, আমার লাগবে নর্মাল ইকুয়েশন। পি আর ভি এর সম্পর্ক লাগবে। পি আর ডিভি ভি আর ডিপি নো। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি নর্মাল ইকুয়েশন করব। বলো তো কিভাবে? তুমি আমার বলো। সরণ এস আছে, সরণকে কি করলে ডিএস হবে? ডিফারেনশিয়েট করলে, তাই না? ডিএস। তাহলে এস কে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে ডিএস। তো ডিএস থেকে এসে যাওয়া যাবে কি করে? ইন্টিগ্রেশন করে।
ইন্টিগ্রেশন করে। ডিপি আছে, ডিভি আছে, ডিবি থেকে ভিতে যাইতে চাই ইন্টিগ্রেশন, ডিপি থেকে পিতে যাইতে চাই ইন্টিগ্রেশন করব। তাহলে এখন এই লাইনে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করার তো কিছু নিয়ম টিয়ম আছে, তাই না? ইন্টিগ্রেশন তো হুট করে চাইলে করা যায় না। তো দেখো আমি ইন্টিগ্রেশন করার জন্য একটা চালাকি করব। ইন্টিগ্রেশন করার জন্য কি করতে হয়? নিয়ম আছে ইন্টিগ্রেশনের? নো। কি আছে ইন্টিগ্রেশনের? টাইপ। ইন্টিগ্রেশন আছে টাইপ। ইন্টিগ্রেশনের জন্য চালাক হইতে হবে, চালাক হইতে হবে। তো আমি চালাক হচ্ছে একটু। আমি এই লাইনকে আমি পিভি দিয়ে ভাগ করব। পিভি দিয়ে আমি কি দিয়ে ভাগ করব? ভাগ করব পিভি দিয়ে। আসো তো এর পিভি দিয়ে ভাগ করো তো। তাহলে ভি আর ভি কাটাকাটি পড়ে থাকবে ডিপি বাই পি। গামা পি আর পি কাটাকাটি পড়ে থাকবে ডিবি বাই ভি, পড়ে থাকবে ডিবি বাই ভি। কি আমার কথা বুঝছো? আর এটা তো জিরো। এইবার ইন্টিগ্রেশন করা সহজ। দেখো তোমার হিন্টস দিচ্ছি। ডিএক্স, এই যে 1/x ডিএক্স, এর ইন্টিগ্রেশন করলে হয় লন এক্স। জানো তো, এটা আজকেও খাটাইছি। কেমনে? আরে লন এক্সকে ডিফারেন্সিয়েট করো। লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/x। তাহলে 1/xকে ইন্টিগ্রেশন করো এক্সের সাপেক্ষে, তাহলে হবে লন এক্স। তাহলে হবে লন এক্স। তাহলে দেখো তো ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই এক্স, দেখো তো ডিপি বাই পি না? তাহলে এবার ইন্টিগ্রেশন করে পাচ্ছি ইন্টিগ্রেশন ডিপি বাই পি। গামা তো ধ্রুবক বাইরে যাবে, ইন্টিগ্রেশন ডিবি বাই ভি। আর এটা তো জিরো, তো জিরোর ইন্টিগ্রেশন আর কি। তাহলে যোগজীকরণ করে পাই, বলো কি পাবো? এখানে লন পি, এখানে পাবো গামা লন ভি ইকুয়াল টু কিন্তু কনস্ট্যান্ট। কেন? ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসে, তাই তো? ইন্টিগ্রেশন করলে কি দিতে হয়? একটা কনস্ট্যান্ট দিতে হয়। দিলাম কনস্ট্যান্ট কি। এবার আমরা জানি লনের সামনে যা থাকে, লনের সামনে গামা, তো পাওয়ার হিসাবে উপরে উঠে পড়ে, তাই না? তাহলে লন ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। লন পি লন ভি টু দি পাওয়ার গামা, আর কি বলতে হবে? লনের ক্ষেত্রে যোগ মানে কি? গুণ। তো লন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, তাই তো? ভাই সম্পর্ক তো এটা। আপনি না বলছেন পি ভি টু দি পাওয়ার গামা, এই সামনে কি আছে? লন না? লনকে ওই পাশে পাঠাই দিবা। বলো কি কি করতে হবে? এন্টি লন। লনকে ওই পাশে পাঠাইলে এন্টি লন। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু এন্টি লন ই টু দি পাওয়ার কে। আচ্ছা কে কি একটা ধ্রুবক না? তো ই টু দি পাওয়ার কে এটা আরো একটা ধ্রুবক। ই টু দি পাওয়ার কে কে এটা কি? আর একটা ধ্রুবক। তাহলে অতএব পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ চাপ পিয়ন থেকে পি2 হয়েছে, আয়তন ভিয়ন থেকে ভি2 হয়েছে। চাপ পিয়ন থেকে পি2 হয়েছে, আয়তন ভিয়ন থেকে ভি2 হয়েছে। তাহলে পিভি টু দি পাওয়ার গামা, পিভি টু দি পাওয়ার গামা। এই এই হচ্ছে সম্পর্ক। পিয়ন ভিয়ন গামা, পি2 ভি2 গামা। চাপ পিয়ন থেকে পি2, আয়তন ভিয়ন থেকে ভি2। কি বুঝলা? তাহলে দেখো আরেকবার দেখো, সুন্দর করে দেখো। এই হচ্ছে আমাদের সম্পর্ক। আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন এটা প্রমাণ করতে আসতো, আমাদের 5 মার্কে প্রমাণ করতে আসতো। আমাদের সময় তো সৃজনশীল ছিল না, তখন এটা প্রমাণ করতে আসতো। বলো বুঝতে পারছো কিনা?
বলো বুঝছো? দাদা লিখতে দেন, টাইম দেন প্লিজ। এই তো দিলাম, আর কত টাইম চাও? আগে ভালো করে বুঝে নিবা, তারপর তুলবা। কত সহজ জিনিস, পি আর ভি এর সম্পর্ক। ঠিক আছে, তাহলে আরেকবার একটু রিপিট করি। হ্যাঁ, আসো। কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ এর মান বসা দিলাম টুপ করে 0, তাহলে ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিইউ মানে তো এনসিবি ডিটি, ডিডব্লিউ মানে পিডিবি। এইবার আসো, পিভি ইকুয়াল টু এনআরটি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। পি আর ভি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, পিও চলক ভিও চলক, পি কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, ভি কে রেখে পি কে ডিফারেন্সিয়েশন। এন আর ধ্রুবক গেল বাইরে, টি কে টি এর সাপেক্ষে 1। এবার উভয় পক্ষকে ডিটি দিয়ে গুণ, পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল এনআর। এবার আমাদের লাগবে ডিটি, তাহলে অতএব ডিটি ইকুয়াল টু পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই এনআর। এই যে এটা হচ্ছে ডিটি। তাহলে সুন্দর মতো ডিটিটা নিয়ে টুপ করে বসাই দিলাম। কি করে বসালাম? টুপ করে বসাই দিলাম। এন এন কাটাকাটি গেল। এবার নিচে আর আছে, উভয় পক্ষকে আর দিয়ে গুণ করে দিই। আসো, তাহলে সিবি পিডিপি, সিবি বিডিপি, এখানে আর দিয়ে গুণ, পি ইন্টু আর ডিভি। এবার আর মানে সিপি মাইনাস সিবি, তাহলে সিপি মাইনাস সিবি এটার সাথে গুণ করে ভেঙে ভেঙে দাও। দিয়ে দেখো এই দুইটা কাটাকাটি পড়ে থাকলো এটা। এখন আমাদের তো লাগবে ভাই গামা, তো গামা মানে সিপি বাই সিবি, তাহলে সিবি দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এবার এই সিপি বাই সিবি মানে গামা বসে দিলাম। এখন এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভিডিপি গামা পি ডিবি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার ইন্টিগ্রেশন করতে হবে, তো সেই কাজটাই আমরা করছি। কি করছি? ইন্টিগ্রেশন করছি। দেখো ইন্টিগ্রেশন করছি, এটা পি আর ভি এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে নর্মাল ইকুয়েশনে যাইতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার মতো অবস্থায় নেই এটা। ঠিক আছে, তোমরা যখন ইন্টিগ্রেশন করবা তখন দেখবা অনেক টাইপ শেখা লাগবে তোমাদের, বুঝছো? অনেক টাইপ। ইন্টিগ্রেশনের কোনো নিয়ম নেই, ইন্টিগ্রেশনে যেটা আছে সেটা হচ্ছে টাইপ। তাহলে উভয় পক্ষকে এবার পিভি দিয়ে ভাগ করে দিলাম, নিচে ভাগ করে দিলাম পি ভি দিয়ে, ভি ভি কাটাকাটি ডিপি বাই পি, নিচে পি ভি পি পি কাটাকাটি, তাহলে গামা ডিভি বাই ভি। এবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন, তাহলে ডিপি বাই পি লন পি, গামা ডিবি বাই ভি ইন্টিগ্রেশন করলে লন ভি। এবার লনের সামনে যা থাকবে টুপ করে পাওয়ার উপরে, তাহলে লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা, তাহলে লন পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। লনকে এই পাশে নিয়ে আসলাম, ইন্টি লন ই টু দি পাওয়ার, তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে, ই টু দি পাওয়ার কে ধ্রুবক, তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, পি অন ভি অন গামা পি টু ভি টু গামা, পি অন ভি অন গামা পি টু ভি টু গামা। বলো বুঝছো কি না? বলো বুঝতে পারছো কি না? পারছো? পারছো? বুঝতে পারছো? গুড। এইবার আর একটা প্রমাণ করতে হবে, এরকম কঠিন আর একটা প্রমাণ। আমরা তো পি আর ভি এর সম্পর্ক দেখছি, এবার টি আর ভি এর সম্পর্ক দেখব। এবার কার সম্পর্ক দেখব? টি আর ভি এর সম্পর্ক। আসো এবার রুদ্ধতাপীয়তে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। সত্যি? দেখি দেখি সত্যি কিনা। তাহলে রেডি? আবার রেডি? তাকাও বোর্ডে, কিচ্ছু করার নাই। দেখো দেখো, আগে আগে আমি দেখাবো, তারপরে আবার দেখবা পুরো বোর্ড ভরে ফেলবো 2 পৃষ্ঠা, দেন আবার তুলবা। ওকে, আসো। একটু আগে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট পাইলাম না? একটু আগে প্রমাণ করছি না একটু আগে? ওকে, এবার কার কার সম্পর্ক লাগবে? টি আর ভি। ভি আছে, ভি আছে, টি নেই, পি আছে। এই পিকে ধরে মারো, পিটাও, পিটায় সরাই ফেলো, সরাই দাও, দিয়ে টি নিয়ে আসো, তাই না? কেমনে করা যায়? যখনই বিপদে পড়বা তখন কোন সূত্র? পিভি ইকুয়াল টু এনআরটি। কাকে সরাইতে হবে? পিকে, পিকে সরাইতে হবে। অতএব পি ইকুয়াল টু এনআরটি ডিভাইডেড বাই ভি নিয়ে বসাও এখানে। তাহলে পি হচ্ছে এনআরটি ডিভাইডেড বাই ভি, ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। এবার এনআর টি, এটা ভি টু দি পাওয়ার 1, নিচে ভি, ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার 1,
তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। দেখো এন কিন্তু মোলার গ্যাস কনস্ট্যান্ট, সরি এন মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। এই দুইটার ওই পাশে পাঠিয়ে দাও না। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কে ডিভাইডেড বাই এন আর। কোনো একটা সিলিন্ডারে, দেখো ভালো করে বোঝো, কোনো একটা সিলিন্ডারে কি পরিমাণ গ্যাস আছে অর্থাৎ মোল সংখ্যা, এর যে মোল সংখ্যা এন কনস্ট্যান্ট না, এন মোল গ্যাস, এন কনস্ট্যান্ট না, আর কনস্ট্যান্ট না। তাহলে এদিকে তাকাও, কে ধ্রুবক, এন ধ্রুবক, আর ধ্রুবক, ধ্রুবক বাই ধ্রুবক গুণ ধ্রুবক, আলটিমেটলি ধ্রুবক। বুঝলা? কি বুঝলা? যে ভাই বুঝলাম ধ্রুবক 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 ধ্রুবক, এটাই বুঝলাম। হ্যাঁ এটাই, ধ্রুবক ডিভাইডেড বাই ধ্রুবক গুণ আর একটা ধ্রুবক ইকুয়াল টু আর একটা ধ্রুবক, তাই না? ধ্রুবক গুণ ভাগ যাই করো, হিসাব নিকাশ করে কি আসবে? একটা ধ্রুবকই তো আসবে। তাহলে অতএব টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক। শেষ, বোঝা গেছে? এই যে তাহলে এটাই হচ্ছে টি আর ভি এর সম্পর্ক। তাহলে অতএব টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে টি টু ভি টু গামা মাইনাস ওয়ান। এই যে সম্পর্ক, বুঝলা? এই যে সম্পর্ক। দেন ভাই আপনারা বললেন কঠিন, এই তো কঠিন, তো অনেক কঠিন, খুবই কঠিন। তাহলে এবার বাকি থাকলো আরেকটা সূত্র, বাকি থাকলো কি আরেকটা সূত্র, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয়তে। এবার পি আর টি এর সম্পর্ক, পি ভি গেল, টি ভি গেল, এবার পি আর টি, পি টি গামা ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক। এবার এটা নিজেরা করো তো, দেখি পারো কিনা। হিন্টস দিব, হিন্টস দিব, বলো। এ নাও হিন্টস, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, হিন্টস দিলাম নাও। আরে ভাই প্রমাণ তো এই একটা প্রমাণ করলে তো বাকিগুলো এমনি হয়ে যাবে রে। মেইন তো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা প্রমাণ করতে পারছি না তো বাকি সবগুলোই পারবো। এটা প্রমাণ করতে পারলে বাকি সবগুলোই প্রমাণ করতে পারবো। তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, নাও প্রমাণ করো তো। লাগবে পি আর টি, আছে পি আর ভি, কাকে তাড়াইতে হবে বলো, কাকে তাড়াইতে হবে? ভি কে তাড়াইতে হবে। তাড়াবো সূত্র কোনটা? পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে অতএব ভি ইকুয়াল টু এন আর টি ডিভাইডেড বাই পি, ঠিক আছে? এইবার পি ভি এন আর টি ডিভাইডেড বাই পি গামা কে, পি টু দি পাওয়ার ওয়ান, এন টু দি পাওয়ার গামা, আর টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। এবার আসো পি টু দি পাওয়ার ওয়ান, পি টু দি পাওয়ার গামা, তাহলে ওয়ান মাইনাস গামা। এই বলো বুঝছো কিনা? পি টু দি পাওয়ার ওয়ান, পি টু দি পাওয়ার গামা, ওয়ান মাইনাস গামা, টি টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা, আর কে ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার গামা, আর টু দি পাওয়ার গামা। এবার তাকাও, দেখো, কে কনস্ট্যান্ট, গামা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট ধ্রুবক বাই ধ্রুবক টু দি পাওয়ার ধ্রুবক গুণ ধ্রুবক টু দি পাওয়ার ধ্রুবক, টোটাল ধ্রুবক। বুঝছো ভাই? খালি ধ্রুবক 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 কি বলতেছেন এগুলা? ধ্রুবক ডিভাইডেড বাই এন ধ্রুবক টু দি পাওয়ার ধ্রুবক, আবার আর টু দি পাওয়ার ধ্রুবক। তাহলে ধ্রুবক বাই ধ্রুবক গুণ ধ্রুবক ইকুয়াল ধ্রুবক, কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে সম্পর্ক কি দাঁড়াইলো? সম্পর্ক দাঁড়াইলো পি ওয়ান মাইনাস গামা টি গামা ইকুয়াল টু ধ্রুবক, এটা দাঁড়াইলো ইকুয়াল টু ধ্রুবক। হ্যাঁ গুড। এইবার ভালো করে বোঝো, দেখো টি আর পি এর সম্পর্ক তিনভাবে লেখা যায়, একই সম্পর্ক লেখা যায় তিনভাবে। ভালো করে বুঝে নাও, একই সম্পর্ক তিনভাবে লেখা যায়। দেখো পি ওয়ান মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। কেউ যদি এটা লিখতে চাই ওকে, ওয়েলকাম, কোনো সমস্যা নেই, ওকে। কেউ যদি এবার মনে করে না ভাই আমি এটা লিখবো না, কি লিখবো? আমি দুটো পাওয়ারকেই আমি পি এর উপরে আনবো, ওকে। তাহলে একটা কাজ করো না, সবার পাওয়ারকে গামা দিয়ে ভাগ করে দাও, সবার পাওয়ারকে গামা দিয়ে ভাগ করে দাও। ওয়ান মাইনাস গামা বাই গামা, টি টু দি পাওয়ার গামা বাই গামা মানে ওয়ান, আর ধ্রুবক টু দি পাওয়ার ওয়ান বাই গামা মানে ধ্রুবক। ধ্রুবককে যা করবা সব ধ্রুবক। বলো হইলো কিনা? তাহলে এই আর একটা সূত্র, এই আর একটা সূত্র।
তো এই সূত্রটা টিটাকে আগে নিয়ে লেখা যায়, লিখলে সুন্দর লাগে দেখতে। তাহলে টি পি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক, দেখতে সুন্দর লাগে আর কি, বুঝতে পারছো? এই এই একটা সূত্র, তাহলে একটা আবার দেখো পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এবার আমি যদি চাই যে না সবগুলো পাওয়ার টি এর উপরেই থাকুক, পি এর উপরে আমি পাওয়ার রাখবো না, তো পি এর উপরে কত আছে? পি এর উপরে কত আছে? 1 মাইনাস গামা আছে, ভাগ করে দাও, 1 মাইনাস গামা দিয়ে ভাগ করে দাও, 1 মাইনাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, তাহলে পি টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, আর ধ্রুবককে যা করবা সবই ধ্রুবক। তাহলে অতএব পি টি গামা 1 মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক, পি টি গামা 1 মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক। বলো বুঝছো কিনা? বলো বোঝা গেছে কিনা? এই ওকে ডান। তো এই যে তিনটা সম্পর্ক কিন্তু একই, তিন ভাবে লেখা হয়েছে, বুঝছো? এবার আসো অনেক আহাম্মক যে কাজটা করবে, ঠিক আছে, যতই ক্লাসে বলে দিই না কেন, দেখবা কোনো বইয়ের একটা ছবি তুলে বলবে ভাই আপনি তো ক্লাসে এটা শেখাচ্ছেন, বইতে এটা আছে, এরকম আহাম্মকি করবে, বুঝছো? আমি বইয়ে যাই থাকুক এই তিনটার যে কোনো একটা হয়তো থাকবে, তো এই তিনটা একই সূত্র, আলাদা কিছু না। ভাই বইয়ে এটা আছে, আপনি তো ক্লাসে তিনটা শিখাইছেন, তো কি একই তো তুমি ম্যাথ করবা কোনটা দিয়ে? যেটা দিয়ে ইচ্ছা ম্যাথ করবা, ঠিক আছে। বাট আমি তোমারে মনে রাখতে বলবো লাস্টেরটা, ঠিক আছে? এটা মনে রাখাটা সহজ হবে, তুমি তিনটার যে কোনো একটা মনে রাখতে পারো, আমার আপত্তি নেই, বাট আমি তোমার মনে রাখতে বলবো লাস্টেরটা মনে রাখা সহজ। কেমনে মনে রাখা সহজ আসো আমি তোমার শিখাই দিই, সূত্রগুলো মনে রাখা, ঠিক আছে? যে সূত্রগুলো আমরা শিখলাম, এই সূত্র মনে রাখার একটা খুবই শর্টকাট সিস্টেম আছে। দেখো পিভি, এটা সবারই মনে থাকবে, পিভি টু দি পাওয়ার গামা, এটা ইকুয়াল টু ধ্রুবক কনস্ট্যান্ট কে, এটা সবার মনে থাকবে, এটা নিয়ে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। আমাদের বাসায় কি আছে? টিভি আছে, আমরা কি দেখি? টিভি দেখি, তাহলে টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক, এটাও মনে থাকবে, টিভি গামা মাইনাস 1 ধ্রুবক মনে থাকবে। ঝামেলা লাগবে এইটারে নিয়ে, আরে এই একটা মানে মাথা একেবারে মাথা ভেঙে গেল, সূত্র কোনটা মনে রাখবো, এক একটা দেখতে এক এক রকম। তো কনফিউশন কি হয় আগে তোমার বুঝাই। কনফিউশন হয় পাওয়ারটা কার উপর, পি এর উপর না টি এর উপর? পাওয়ারটা কার উপর দিব, পি এর উপর না টি এর উপর, নাকি পি টি দুইজনের উপর? কার উপর গামা, কার উপর 1 মাইনাস গামা? 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, নাকি গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা? 1 মাইনাস গামা নাকি গামা মাইনাস 1? বুঝছো কনফিউশন? বুঝছো কতগুলো কনফিউশন? এই কারণে সূত্র তোমার মনে রাখা লাগবে না, এই সূত্র ভুলে যাও, এটা মনে রাখা অনেক কষ্টকর, ভুলে যাও, মনে রাখার দরকারই নেই। আর ভাই যদি ম্যাথ আসে তখন কেমনে করবো? সূত্র মনে রাখার দরকার নেই, সূত্র অটোমেটিক মনে থাকবে। তুমি একটা কথা, বাংলা কথা মাথা রাখবা। বাংলা কথাটা কি? বাংলা কথা হচ্ছে পাটালি গুড় 1 গ্রাম কম। পাটালি গুড় খাও না? পিঠা টিঠা বানাই দেখো না পাটালি গুড় দিয়ে। পাটালি গুড় 1 গ্রাম কম, 1 গ্রাম কম। বলো পাটালি গুড় কি? 1 গ্রাম কম। তাহলে কনফিউশন দেখো, পাটালি, বলো আমার সাথে বলো পাটালি, তাহলে পি আগে না টি আগে? পাটালি পি আগে, এই যে পাটালি পিটি। গুড় মানে গামা, পাটালি গুড় 1 গ্রাম কম, তাহলে পাটালি গুড় গামা কি? পাটালি গুড় 1 গ্রাম কম, 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 1 থেকে বিয়োগ। তাহলে গামা মাইনাস 1 নাকি 1 মাইনাস গামা? ঠিক আছে, গামা মাইনাস 1 নাকি 1 মাইনাস গামা? মনে থাকবে না? পাটালি গুড় 1 গ্রাম কম, পাটালি গুড় 1 গ্রাম কম, বুঝছো? পাটালি গুড় 1 গ্রাম কম ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে সূত্র সুন্দর মতো মনে থাকবে। তাহলে এভাবে সূত্র মনে রাখতে হবে, ওকে? এভাবে সূত্রটা মনে রাখতে হবে, ওকে? ক্লিয়ার? তাহলে সূত্র মনে রাখা হয়ে গেল। তাহলে সুন্দর করে সূত্রগুলা সুন্দর করে মুখস্থ করে রাখবা। কেন? কারণ আমরা পরের দিন ম্যাথ করবো, তাই আমাদের সূত্র সব রেডি হয়ে গেছে, সূত্রগুলা সব রেডি হয়ে গেছে। এই সূত্রগুলা সুন্দর করে মনে রাখবা,
পরের দিন কিন্তু আমরা ম্যাথ শুরু করব, ঠিক আছে নাকি এখনই শুরু করব বলো? পরের দিন আমরা ম্যাথ শুরু করব। ভাইয়া রমজানে কি সেম টাইমে পড়াবেন? এটা তো তোমার মাসুর ভাই বলতে পারবে, রুটিন তো মাসুর ভাই করে। দেখি আমি মাসুর ভাইয়ের সাথে কথা বলে দেখি কখন করা যায়। ওকে ডান। তবে এই টাইমই থাকলে তো মনে হয় সুবিধা না? 10টায়, হ্যাঁ এটাই থাকবে, তোমাদের এটা থাকবে, তোমাদের এটা থাকবে। ওকে টাটা।